our our third session of this free seminar. So in this class, I'm going to talk about practical use of passive voice, then reading practice, as well as I will show you that how can we practice conversation English to English. এগুলো কেন করতে হবে সেটা আমি পরে বলছি। আগে ভয়েস চেঞ্জটা একটা ধারণা বা কনসেপ্ট আপনাদেরকে দিব। আর আমি আবারও বলে রাখছি, একদম নতুন ব্যাচের ক্লাস পেইড কোর্সের আগামীকাল থেকে শুরু হবে। এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান হতে পারবেন আগামীকাল সন্ধ্যার ভিতরে। আগামীকাল রাত 9টা থেকে ক্লাসগুলো শুরু হবে। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস। আর রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র রাত 9টা থেকে 10টা। Within 3 months, you will be expert and fluent in English, basic grammar, spoken English, freehand writing, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি কাভার করতে পারবেন। যে কোনো বয়সে যে কেউ এটা করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার, যে কেউ আপনি করতে পারবেন। একদম প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখে আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে। কেউ কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন। এতটুকু বলে রাখলাম। যারা এর আগেও আমার ক্লাস করেছেন, দেখেছেন, আমার পড়ানো পছন্দ হয়, টেকনিক ভালো লাগে, তারা ভর্তি হতে পারেন। খুব কম সময়ের ভিতর ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। কারণ ফ্রিতে কখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আসে না, হয় না। ধারাবাহিকতা না থাকলে এই ভাষা একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন, আপনি যদি না বোঝেন যে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, এটা বুঝতে না পারলে কখনোই এই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শেখা যায় না। আপনি বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, শেষ নামাতে পারবে না। আপনাকে জানতে হবে আমি শুরু করব কোন জায়গা থেকে, শেষ করব কোথায়, আর কোন টপিকের সাথে কোন টপিক রিলেটেড। তো এই ধারাবাহিকতা মেনটেন করে একটা মেন্টরের অধীনে থেকে যদি আপনি শিখতে চান, যদি মনে করেন যে আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, দ্রুত ডেভেলপ করতে চাই, বা একটা মেন্টরের অধীনে থেকে রেগুলারিটি মেনটেন করে আমি ডেভেলপ করতে চাই, তারা আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এতটুকু বলতে পারি। যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে আপনি আসবেন। এতটুকু আমি বলতে পারি। যারা এর আগেও আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন তারা জানেন আমি কিভাবে পড়াই বা কিভাবে বোঝাই, প্রত্যেকটা টপিক কিভাবে দেখিয়ে থাকি। আচ্ছা, তো আমরা শুরু করি এটা। দেখেন, ভয়েস চেঞ্জিং কি কি বলছে এখানে। কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে। আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। বোঝার চেষ্টা করবেন। ভয়েস মানে কি আমাকে এটা আগে বুঝতে হবে। বাক্য অর্থাৎ আমরা মুখ দিয়ে যে কথাগুলো বের করি, সেইটাই আমাদের ভয়েস। এখন এই ভয়েস হচ্ছে দুই প্রকার। একটাকে বলছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এগুলো আপনারা সবাই জানেন। আমি কোনটা দেখাবো যেটা আপনারা জানেন না, সবসময় মনে রাখবেন। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি মূলত কাজ করার চেষ্টা করি। তো দেখেন, অ্যাক্টিভ ভয়েসটা কি? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। যেমন অ্যাজ ইউজুয়াল আমরা যে ধরনের সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত বা শিখতে অভ্যস্ত, সেটাই হচ্ছে আমাদের মূলত অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ কেমন সেটা? যেমন হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। সে ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক, তুমি কাজটা করেছো। এগুলোকে আমরা সব কি বলি? এগুলোকে আমরা মূলত বলে থাকি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কেন অ্যাক্টিভ ভয়েস? সাবজেক্ট বা কর্তা এখানে অ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করে। আর প্যাসিভ ভয়েসটা কি? দেখেন, প্যাসিভ হচ্ছে সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয়, তাকে আমরা প্যাসিভ বলি। যেমন এখানে বলছে আ বুক ইজ রেড বাই হিম, অর্থাৎ একটা বই পড়া হয় তার দ্বারা। অর্থাৎ শুরুতে বা সাবজেক্ট আছে বুক, বা আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এইখানে যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো বস্তুবাচক, নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। এরা কাজ করে না, কাজটা অন্য কারো দ্বারা সম্পন্ন হয়। যার দ্বারা সম্পন্ন হয় সেটা এইখানে লেখে যে বাই মি, বাই হার, বাই ইউ। কিন্তু আমি আপনাদের আজকে এইভাবে করাবো না। এভাবে গ্রামাটিক্যাল ওয়েতে না করে আমরা প্র্যাকটিক্যালি প্যাসিভের ব্যবহার শিখবো। এই যে ফাইলটা দেখাচ্ছি, এটা আপনারা বিভিন্ন জায়গায় পাবেন।
বিভিন্ন বইতেও দেখতে পারবেন। ঠিক আছে, যেমন এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম আছে, অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, বাই, উইথ, অ্যাট, এই প্রিপোজিশনগুলো বসে, সাবজেক্টের অবজেক্ট হয়, হ্যাঁ, অবজেক্টের সাবজেক্ট হয়, এখানে অনেক কিছু দেওয়া আছে। বাট এইভাবে না দেখায় আমি যদি প্র্যাকটিক্যালি প্যাসিভটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি, তাহলে এটা আপনাদের বেশি কাজে লাগবে, বেশি ভালো হবে আপনাদের জন্য। সেই প্র্যাকটিক্যাল ডিসকাশনটা কেমন বা কি, এটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন বা নেওয়ার চেষ্টা করবেন। মনে করেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম। এখন আমি আপনাদের রাত 9টায় বা রাত 8টা 30-এ ক্লাস নিব, তাই না? এইটা যদি আমি একটা নোটিশে আপনাদের জানিয়ে দেই, আমার পেইড কোর্সে স্টুডেন্টদেরকে আমি ইংলিশে নোটিশ দেই, আপনাদের যদি আমি একটা ইংলিশে নোটিশ দেই যে আপনাদের আজকের ক্লাসটা আমি রাত 9টায় শুরু করব, এই কথাটা ইংলিশে কি হবে? যে আই উইল, বোঝার চেষ্টা করবেন একটু ভালোভাবে, আই উইল টেক ইউর ক্লাস, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 9 p.m. আমি 9টায় আপনাদের ক্লাস নিব। কি বললাম? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 9 p.m. মনে রাখবেন, সার্টেইন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে। এই যে বাক্যটা আমি লিখলাম, এটা কোন টেন্সে লিখলাম? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। কোন টেন্স? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাংলাটা কি? আমি রাত 9টায় ক্লাস নিব। এখন দেখেন, এইখানে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। এই কথাটা এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায় বলি, ঘুরায় বলি মানে কি, আমি যদি এই কথাটাকে এইভাবে বলি যে আপনাদের আজকের ক্লাসটা রাত 9টায় নেওয়া হবে, আমি নোটিশ না দিয়ে, আমার এই গ্রুপে আরো অ্যাডমিন আছে, অনেকেই আছেন যারা আজকে আমাকে নতুন দেখছেন, আপনি জানেন না এখানে কে ক্লাস নিবে, তো আমাকে আজকে আপনি নতুন দেখছেন। এখন আপনি টিচারকে চেনেন না, আমার গ্রুপে অন্য মডারেটর আছে, সেই মডারেটর যদি একটা নোটিশ দিয়ে যায় যে আপনাদের আজকের ক্লাসটা রাত 9টায় নেওয়া হবে, এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? অর্থাৎ কে ক্লাস নিবে এটা বলছে না, জাস্ট ক্লাসটার উপর ফোকাস করা হচ্ছে। কি বললাম? আপনাদের আজকের ক্লাসটা রাত 9টায় নেওয়া হবে। তখন আমার এইভাবে লিখতে হচ্ছে যে ইয়োর ক্লাস উইল বি টেকেন, ইয়োর ক্লাস উইল বি টেকেন অ্যাট 9 p.m. টুডে। ইয়োর ক্লাস উইল বি টেকেন অ্যাট 9 p.m. আপনাদের ক্লাসটা রাত 9টায় নেওয়া হবে। এই যে উইল বি প্লাস টেকেন, টেকের পাস্ট পার্টিসিপল বি 3, এটা কেন হলো? এটাকে বলা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স এর প্যাসিভের স্ট্রাকচার। এটা হওয়ার মেইন রিজন হচ্ছে সাবজেক্টটা হচ্ছে ক্লাস, সাবজেক্ট হচ্ছে ইওর ক্লাস, আপনাদের ক্লাস। এখন ক্লাসের কি হাত পা আছে? ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? না, কেউ একজন শুরু করবে, টিচার থাকবে, বাট তাকে মেনশন করা হচ্ছে না। এখানে মেনশন করা হচ্ছে কাকে? ক্লাসকে। অর্থাৎ এই ক্লাসটা কি ইনঅ্যাক্টিভ। তো কোনো বাক্যের সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয়, তখন প্যাসিভের স্ট্রাকচার মেনটেন করতে হয়। গতকালকের ক্লাসে যারা প্রেজেন্ট ছিলেন, আমি টেন্স মডেলের যে স্ট্রাকচার গুলো দেখিয়েছিলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় কিভাবে দেখিয়েছিলাম, ওইখানে ওই সমস্ত টেন্স মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের রিভার্স একটা স্ট্রাকচার আছে, এই প্যাসিভের একটা স্ট্রাকচার আছে। বাট এই প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা অনেকেই ইংলিশে কথা বলতে পারি না। অনেক কথা প্যাসিভ রিলেটেড যেগুলো আমরা বাংলায় হরহামেশা বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করি, বাট ইংলিশে এদের সম্পর্কে প্রপার কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। কেমন সেটা? কেমন সেটা বোঝার চেষ্টা করেন। এই যে আপনি আমার ক্লাস করছেন, এখন এখন আমার মনে করেন লিংক দিতে একটু লেট হচ্ছে। অনেকে ইনবক্সে মেসেজ দেন না যে আজকে কি ক্লাস হবে, বা এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, আজকের ক্লাস কখন হবে? কেউ বলতে পারেন আপনারা এখানে যারা আছেন যে আজকের ক্লাসটা, আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, বা আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে? এই কথাগুলো আপনারাই বলেন, বাংলায় বলেন, বাট এগুলো সবই প্যাসিভ ভয়েস। আপনি এটা বলছেন না। আপনি যদি বলেন আপনি কখন ক্লাস নেবেন, হোয়েন উইল ইউ টেক আওয়ার ক্লাস, কিন্তু আপনি কি বলছেন? আজকের ক্লাসটা কখন শুরু হবে। স্যার আজকের ক্লাস কি হবে না? আজকের ক্লাস কখন হবে? আমরা এইভাবে কথা বলি না? কেউ বলতে পারবেন এই বাক্যটা ইংরেজিতে কি হবে? আজকের ক্লাসটা কখন শুরু হবে, ইংলিশে কি হবে এই কথাটা কে বলতে পারবেন? আপনারা বলেন, আপনাদের ভিতর থেকে বলেন, আজকের ক্লাসটা কখন শুরু হবে, এটা ইংলিশে কি হবে? এনিওয়ান? না, হয়নি। Started. আর কেউ? Today's আজকের class will be ক্লাসটা, started. আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, কে বলতে পারবেন? এনিওয়ান? Today's class When will will be our started. today's class be started? When our class Our started. class when আচ্ছা, will be started. দেখেন, একটু When will একটু our class be? দেখেন, হ্যাঁ, ধন্যবাদ যারা বলছেন, বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি যে আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, দেখেন, আমার এইভাবে লিখতে হচ্ছে, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়েন, দেন উইল বি একসাথে আসবে না, জাস্ট উইলটা আগে থাকবে। ডাব্লিউএইচ ওয়ার্ড দেন অক্সিলারি ভার্ব উইল। এবার আমাদের ক্লাস, হোয়েন উইল আওয়ার ক্লাস, হোয়েন উইল আওয়ার ক্লাস, হোয়েন উইল আওয়ার ক্লাস। এইবার কি আমার, দেখেন, বি,
এরপরে হচ্ছে ওই স্টার্টেড, শুরু হওয়া বললে স্টার্টেড, STAR, TED, অথবা যদি বলেন কখন নেওয়া হবে তাহলে টেকেন বসাবেন, বা স্টার্টেড এর পরিবর্তে বিগানের ব্যবহার করা যায়, BEGUN। হ্যাঁ, হোয়েন উইল আওয়ার ক্লাস বি স্টার্টেড টুডে, অর্থাৎ আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, হোয়েন উইল আওয়ার ক্লাস বি স্টার্টেড টুডে। এখন এই যে বাক্যটা আমি লিখলাম, আগে ডাবল বেস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এইটা ইনস্ট্যান্টলি কতজন বলতে পারে? বাংলা ভেবে ইনস্ট্যান্টলি কতজনের মুখে এটা থাকে? আমাদের কিন্তু থাকে না। আমরা শুধু আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, বা হি ড্রাইভস এ কার, শি ড্রস আ পিকচার, শি রিডস আ বুক, এই ধরনের সেন্টেন্স লিখতে, বলতে বা তৈরি করতে অভ্যস্ত। কিন্তু এই প্যাসিভগুলোকে ডিরেক্টলি আমরা ব্যবহার করতে পারি না বা করি না, কিন্তু এটা আমাদের করা শিখতে হবে। এই প্যাসিভ সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট বা ভালো ধারণা না থাকে, আপনি কখনোই এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন না। মনে করেন আপনি শহরে থাকেন, হঠাৎ করে এই শীতের ছুটিতে আপনি গ্রামের বাড়িতে গিয়েছেন, এবং গ্রামের বাড়িতে গিয়ে দেখছেন আপনার গ্রামে নতুন একটা মসজিদ তৈরি করা হয়েছে। আপনার এক ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছেন, বাহ, আমাদের গ্রামে তো খুব সুন্দর একটা মসজিদ তৈরি করা হয়েছে, আ বিউটিফুল মস হ্যাজ বিল্ড ইন আওয়ার ভিলেজ, হ্যাজ বিন বিল্ড ইন আওয়ার ভিলেজ। এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? আমি যদি প্রেজেন্ট পারফেক্টে বলি এরকম একটা সেন্স আসে, আর যদি বলি কবে তৈরি করা হয়েছিল তখন পাস্ট ইনডিফিনিটলি লিখতে হয়। তো কি বললাম, যে এই মসজিদটা আপনি শহর থেকে গ্রামে গিয়েছেন, বাসায় গিয়ে দেখছেন নতুন একটা মসজিদ হয়েছে আপনাদের এলাকায়। আপনার এক ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছেন, বলছেন যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে আমাদের এখানে, বা জাস্ট এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, এই কথাটা আমার ইংলিশে কি হবে? কয়জন বলতে পারবেন এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? হু ক্যান সে দ্যাট? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, কে বলতে পারবেন? এনিয়ন? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলি? When Big bill. the mosque was founded. ভাইয়া মেসেজ অপশনটা চালু করেন ভাই। বলেন, কে বলতে পারবেন, বলেন। এনিওয়ান ক্যান সে দ্যাট? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? মেসেজ অপশনটা চালু করেন, লিখে দেই ভাই। মুখে বলতে হবে, মুখে। এনিওয়ান ক্যান সে দ্যাট? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, বলতে পারবেন? তাহলে দেখেন, এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো আমরা পারবো, ভেবেচিন্তে বলতে হয়। বাট আমি কি বলছি, আমাদের ইনস্ট্যান্টলি বলা শিখতে হবে, তাহলেই আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকচুয়ালি ডেভেলপ করতে পারবো। ইনস্ট্যান্টলি বলা কিভাবে শিখবো? দেখেন, আমি যদি ওই কথাটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলি, জাস্ট হোয়েন, আগে ডাবল বেস ওয়ার্ড, দেন হ্যাজ, অক্সিলারি ভার্ব, দ্য মস, MOSQUE, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট, BUILT, বিল্ট, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড, এই যে বাক্যটা আমি লিখলাম, এটা ইনস্ট্যান্টলি কতজনের মুখে থাকতে পারে? বাট বাংলায় কিন্তু এই ধরনের কথা আমরা হরহামেশা বলি। যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে বলি, মানে বাংলাটা যদি এমন থাকতো, কবে তৈরি করা হয়েছিল, তখন হোয়েন অজ দ্য মস, হোয়েন অজ দ্য MOSQUE, হোয়েন অজ দ্য মস বিল, BUILT, এরকম আমাকে লিখতে হতো। তো এই যে সেন্টেন্স গুলো আমরা জানি যে ওয়াজ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, কিন্তু এখানে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 বসতেছে কেন? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের একটা স্ট্রাকচার। তো এই প্যাসিভ আমাকে বুঝতে হবে, টেন্সের অ্যাক্টিভের যে সেন্স গুলো আছে এবং প্যাসিভের যে সেন্স বা স্ট্রাকচার আছে, এইটা ভালোভাবে বুঝতে হবে। এইগুলো কেমন জানেন? মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আমার অফিসে বসে আছি। এখন আমার বাসায় একটা কাজের লোক আছে, ফর এক্সাম্পল তার নাম রহিমা। এখন আমি বাসায় আমার আম্মুকে ফোন করে বললাম যে, মা, আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার। তো রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? সাবজেক্টকে রহিমা, এটা কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছে, গিয়েছে, থেকেছে। তো আমি আমার মাকে এইভাবে কথাটা বললাম যে, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম? রহিমা হচ্ছে কি আমার বাসার কাজের মেয়েটার নাম। এখন আমি বললাম যে, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম, অর্থাৎ রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? এখন আমার মা ওই পাশ থেকে উত্তর দিচ্ছে যে, হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে, রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম, ক্লিন দ্য রুম, রহিমা ঘরটা পরিষ্কার করেছে। এই যে দুটো বাক্য লিখলাম, এই দুটো কিন্তু প্যাসিভ না, অ্যাক্টিভ, সাবজেক্ট অ্যাক্টিভ রহিমা। কিন্তু একটু যদি আপনি এখানে ভাবার চেষ্টা করেন, এই যে সেন্টেন্স দুটো আমি লিখলাম, যে বাক্য দুটো আমি এখানে বললাম, এখানে কার কথা বলছি? যে রহিমা। কিন্তু আমি যে আমার আম্মুকে কলটা করলাম, কলটা কেন করলাম? আমি কি রহিমার খোঁজ নেওয়ার জন্য করেছি, নাকি
আমার ঘরটা পরিষ্কার করা হলো কিনা সেইটা জানার জন্য করেছে। এখানে এই দুটো বিষয়ের ভিতরে, এই রহিমা আর রুম, এই দুটো বিষয়ের ভিতর গুরুত্বটা কার বেশি, রহিমার না ঘরের? গুরুত্বটা কিন্তু ঘরের বেশি। আমি ফোন কিন্তু রহিমাকে খোঁজ নেওয়ার জন্য দেইনি, ফোনটা দিয়েছি আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটা জানার জন্য। তো রহিমাকে সাবজেক্টে না ধরে আমি যদি এই সাবজেক্টে ঘরটাকে নিয়ে আসি, আমি যদি আমার মাকে কল করে এইভাবে বলি যে আম্মু, আমার রুমটা কি পরিষ্কার করা হয়েছে, বা রুমটা কি পরিষ্কার করা হয়েছে, অর্থাৎ আমার দরকার কি ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটা জানা। সেটা যে করে করুক, সে কাজের মেয়েও করতে পারে, আমার মাও করতে পারে, ভাইও করতে পারে, বোনও করতে পারে, একজন করলে হলো। আমার জানা দরকার কি? আমার জানা দরকার হচ্ছে আমার ওই ঘরটা পরিষ্কার হলো কিনা। তো যখন আমি এই ধরনের অ্যাক্টিভ সাবজেক্টকে গুরুত্ব না দিয়ে এই ঘরটাকে গুরুত্ব দিচ্ছি, ঘরের উপর ফোকাসটা আমি নিয়ে আসতেছি। এই ঘরটা কি একটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট? ঘর কি নিজে নিজে পরিষ্কার হতে পারে? ঘরের কি হাত পা আছে? না। কিন্তু যখন আমার ওইটাকেই বলার প্রয়োজন হচ্ছে, ওইটাকেই আমি প্রাধান্য দিচ্ছি এবং এই ঘরটাকেই আমি সাবজেক্টে নিয়ে আসছি, তখন কথাগুলো আমার প্যাসিভে হয়ে যায়। যেমন আমার মাকে যদি বলি যে ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, তাহলে আমার ইংলিশটা কি হবে? হ্যাজ দ্য রুম বিন ক্লিনড? কি বললাম? CLEANED, হ্যাজ দ্য রুম বিন ক্লিনড? এখন আমার মা বলছে হ্যাঁ ঘরটা পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিনড, CLEAND। তাহলে দেখেন, হ্যাভ হ্যাজ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার, আর এই হ্যাভ হ্যাজ বিন প্লাস V3 প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারগুলো কখন হচ্ছে? এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, সাবজেক্টটা কাজ করতে পারে না, ইনঅ্যাক্টিভ থাকে, তখনই কিন্তু আমাদের এই প্যাসিভের স্ট্রাকচারগুলো হয়ে থাকে। অনেকেই আছেন না, বিদেশে থাকেন, বাইরের কান্ট্রিতে থাকেন, বাংলাদেশে অনেক টাকা পয়সা আয় করে বাংলাদেশে ঘর বাড়ি তৈরি করছেন। এখন আপনার মনে করেন কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারের সাথে আপনার যোগাযোগ, আপনি ফোন দিলেন, কি কন্ট্রাক্টর সাহেব, কি ইঞ্জিনিয়ার সাহেব, আমার বাড়ির কাজ কত দূর, ঘরের কাজ কি সম্পন্ন করা হয়েছে? এই ধরনের কথা আমরা বলি না? বলি, কিন্তু দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে? এই সব কথাই প্যাসিভ। অর্থাৎ আমরা নিজেরাও জানি না আমাদের ডে টু ডে লাইফের কত কথা আমরা প্যাসিভ ব্যবহার করে বলি বাংলায়, কিন্তু ইংলিশে এদের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে বা কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আপনি যে টিচারের কাছে ইংলিশ শিখতে যান না কেন, সবাই জানে যে প্যাসিভ ভয়েস একটা গুরুত্বপূর্ণ টপিক, পড়া লাগে, শেখা লাগে, শিখতে হয়। কিন্তু আমরা কিভাবে শিখি? আমরা ট্রান্সফরমেটিভ বইতে শিখি। যেমন আমি যদি বলি হি ইটস রাইস, হি ইটস রাইস, অর্থাৎ সে ভাত খায়, এটার প্যাসিভ করো তো, আমার কি হবে? রাইস ইজ ইটেন, ইটেন বাই হিম। আমরা এইভাবে প্যাসিভ করতে অভ্যস্ত, প্যাসিভ লিখতে অভ্যস্ত, যে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, বাই মি বাই হিম বসে। কিন্তু দেখেন প্র্যাকটিক্যাল প্যাসিভে, ডিরেক্ট প্যাসিভে কখনো ওইভাবে বাইয়ের ব্যবহার হয় না। মনে করেন আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে হঠাৎ করে নতুন একটা কান্ট্রিতে গেছেন, ইংল্যান্ডে গেলেন। আপনি লন্ডন শহরে গিয়ে আপনার কিছু আপনি কিছু মাছ কিনতে চাচ্ছেন, সুপার শপে না গিয়ে আপনি মাছের বাজারে যাবেন। আপনি জানেন না কোথায় মাছ বিক্রি হয়, ওই দেশের নেটিভস কারো কাছে আপনি জিজ্ঞাসা করছেন, প্র্যাকটিক্যালি বোঝেন। ল্যাঙ্গুয়েজটাকে যতটা প্র্যাকটিক্যালি শেখা যায় তত দ্রুত ডেভেলপ করা যায়, কারণ এটা একটা ভাষা, এটা সায়েন্স না বা ম্যাথ না। ল্যাঙ্গুয়েজের মতো করে, ভাষার মতো করেই আমাদের শেখা উচিত বা শিখতে হবে। তাহলে আপনি লন্ডন শহরে গিয়ে আপনি একজন কাছে ওই দেশের নেটিভস কারোর কাছে জিজ্ঞাসা করছেন, এক্সকিউজ মি, could you please tell me, can you please tell me, I need to buy some fishes. ফিশ, এটাকে প্লুরালেও ফিশ বলা যায়, আবার ফিশেস, ফিশেস, FISHES এটাও বলা যায়। তো আপনি ফিশ বলতে পারেন প্লুরাল হিসেবেও, সমস্যা নেই। তো যাই হোক, আপনি এটা বলছেন যে এক্সকিউজ মি, could you please tell me, I need to buy some fish, could you please tell me, হ্যাঁ, আমাকে কি দয়া করে বলতে পারেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? কি বললাম? এক্সকিউজ মি, আই নিড টু বাই সাম ফিশ, কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আই নিড টু বাই সাম ফিশ। সো এই যে বাংলাটা আমি বললাম, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এখন আমার দরকার কি মাছ কেনা? মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? আমি যদি বলতাম কারা মাছ বিক্রি করে, হু সেল ফিশ, জাস্ট হু, দেন সেল মানে বিক্রি করা, ফিশ এর মানেই কারা মাছ বিক্রি করে। কিন্তু যখন আমি কথাটাকে ঘুরায় বলছি, অর্থাৎ আমি মাছকে গুরুত্ব দিচ্ছি, মাছকে প্রাধান্য দিচ্ছি, এই মাছটা কি, এটা একটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, তখন আমাকে, আমি কিভাবে কথাটা বললাম যে কোথায় মাছ বিক্রি হয় এই বাজারে, আমাকে বলতে পারেন, could you please tell me, I need to buy some fish. সো এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? ভেবে দেখেন তো।
টেন্স আইডেন্টিফাই করতে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তো ইংলিশটা এরকম যে আগে ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়ার, দেন অক্সিলারি ভার্ব ওয়ার আর ফিশেস সোল্ড in this market. Where are fish sold in this market, or where are fish sold in this market? You can also say that. So এই am is আর প্লাস ভি থ্রি, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভের স্ট্রাকচার। তো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন সেলেক্ট পাস্ট পার্টিসিপল সোল্ড, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এটা ইনস্ট্যান্টলি কতজন বলতে পারে বা কতজনের মুখে এটা থাকে? কিন্তু আমরা কিন্তু আমাদের বাংলায় বিভিন্ন কনভারসেশনে এই ধরনের কথা বলে থাকি। তো এই জিনিসটা আপনি ইমাজিন করতে পারবেন না। আমরা নিজেরাও জানি না যে এই প্যাসিভ সম্পর্কে ভালো একটা কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। অনেকেই আছেন, অনেকেই বলেন বা ভাবেন যে আমি তো গ্রামার বুঝি, আমি তো টেন্স পারি, আমি তো অন্যান্য স্ট্রাকচারও জানি, রিডিং পড়তে পারি, কেউ কথা বললে সেটাও বুঝি, কিন্তু আমি কথা কেন বলতে পারি না? বা যখন একটা বাংলা কথা আমি ভাবি, সেটা ইংলিশে বলতে যাই, আমি কেন সঠিকভাবে টেন্স আইডেন্টিফাই করতে পারি না? আমার সমস্যাটা কোথায় হয়? অর্থাৎ সমস্যাটা আপনাদের এই জায়গায় হয়, এই জিনিসটা আপনারা নিজেরাও জানেন না যে আমার এই জায়গায় সমস্যা হয়। কোন জায়গায়? এই যে প্যাসিভের যে প্র্যাকটিক্যাল ব্যবহার, অর্থাৎ আমরা বাংলায় ডে টু ডে লাইফে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার করি প্রচুর, অনেক বেশি, কিন্তু আমরা নিজেরাও জানি না এই জিনিসটা প্যাসিভ বা এটাকে এইভাবে লিখতে হয়। আমরা প্যাসিভ বলতে ওই যেটা বললাম না, যে শি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, আর লেটার ইজ রিটেন বাই হিম, একটা চিঠি লেখা হয় তার দ্বারা। আমরা এইভাবেই প্যাসিভ শিখতে অভ্যস্ত। কিন্তু এইভাবে না শিখে আমরা যদি ডিরেক্ট প্যাসিভটা শিখি, তাহলে দ্রুত ডেভেলপমেন্টটা পাবো, এবং আমাদের অনেক কথা যেগুলো বাংলায় বিভিন্ন কনভারসেশনে বলে থাকি, ইংলিশে বলতে পারি না এইটা সম্পর্কে ভালো কনসেপ্ট না থাকার কারণে, সেটা থেকে আমরা ওভারকাম করতে পারবো। যেমন দেখেন, আমি যদি এই জায়গাটাতে একটু আসি, কই গেল সেটা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, কোথায়, ওয়্যার ইজ দ্য ফাইল, লেটস সি হিয়ার। দেখেন, এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভের কিছু স্ট্রাকচার আছে। আমি এইটা একটু শেষ করে আমি আপনাদের মেইন যে পার্টটা আছে আমাদের, অর্থাৎ প্যাসিভের যে প্র্যাকটিক্যাল সেন্টেন্স, এটা আমার যে পেইড কোর্স আছে, পেইড কোর্সের 12টা মাস্টার্স ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের একটা ক্লাস, যেটা আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি বা দেখাবো একটু পরেই। জাস্ট একটু ওয়েট করবেন আপনারা, আমি এখনই দেখাবো আপনাদের এগুলো। আগে একটু দেখেন, আগে যে জায়গাটা নিয়ে কথা বলছি সেটা একটু আগে দেখাই। কোথায় ছিলাম? এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচারগুলো মূলত কেমন বোঝার চেষ্টা করেন। আমরা যদি টেন্স পারি তাহলে প্যাসিভ সম্পর্কে ভালো একটা কনসেপ্ট রাখতে পারবো, বাট যাদের টেন্স সম্পর্কে কনসেপ্ট নেই, আগে টেন্সটা একটু বুঝতে হবে। এই জন্য আমি বারবার বলি, এই ল্যাঙ্গুয়েজে একটার সাথে আরেকটা টপিক কানেক্টেড থাকে। মনে করেন আপনি একজন স্টুডেন্টস, এখন আপনার ন্যারেশন শেখা দরকার, আপনি আমাকে বলছেন যে সোহাগ স্যার, আমার ন্যারেশন সম্পর্কে ভালো কনসেপ্ট নেই, আমাকে একটু ন্যারেশন শিখাই দেন। এখন আপনি কি জানেন যে এই ন্যারেশন শিখতে গেলে আপনাকে প্রোনাউন সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, এই ন্যারেশন শিখতে গেলে আপনাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভালোভাবে জানতে হবে, এই ন্যারেশন শিখতে গেলে আপনাকে সেন্টেন্স সম্পর্কে ভালো কনসেপ্ট রাখতে হবে, এই ন্যারেশন শিখতে গেলে আপনাদের টেন্সের স্ট্রাকচার ভালোভাবে বুঝতে হবে। তো এতগুলো দিক, এই ন্যারেশন শিখতে গেলে আপনাকে অ্যাডভার্বের ব্যবহার জানতে হবে, অ্যাডভার্বকে চিনতে হবে। এখন এই যে কতগুলো বিষয় আমি বললাম, এই বিষয়গুলো যদি আপনার ডেভেলপ করা না থাকে, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার কনসেপ্ট না থাকে, আপনি কখনোই ন্যারেশন পারফেক্টলি সলভ করতে পারবেন না। এগুলো করে আসার পরে আপনি ন্যারেশন কভার করতে পারবেন। তো এই জন্য বলি যে বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনার দিন মাস বছর যেতে থাকবে, আপনাকেও ইংরেজি শিখে যেতে হবে, আপনি শেষ নামাতে পারবেন না। সত্যিকার অর্থে শিখতে চাইলে ধারাবাহিকতা মেনটেন করে শিখতে হবে। এই যে আমার একটা বই দেখছেন, এই যে আমার নতুন একটা বই, এই বইটা বের করা হয়েছে, আজকেও অনেকগুলো কপি চলে গেছে, স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠানো হয়েছে। এই বইটাতে এমন ভাবে লেকচার গুলো সাজানো হয়েছে, যাতে যেভাবে আমি আপনাদের এই ইউটিউবে ক্লাস নিচ্ছি, ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো আপনারা দেখেন, বা ফেসবুক পেজে, বা আমার পেইড কোর্সের স্টুডেন্টদের যে লাইভ ক্লাসগুলো নেই, এই বইটা একদমই এর যে ইন্ডেক্স গুলো দেখেন, একদম প্রথম থেকে, আমি জানি না দেখতে পারবেন কিনা, হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ, একদম প্রথম থেকে সেইভাবেই সাজানো হয়েছে। তো এটা আমার পেইড কোর্সে যে স্টুডেন্ট গুলো আছে বা বাইরের স্টুডেন্টসরা প্রচুর এই বইটা কিনে থাকে, তারা নেয়, নিচ্ছে, কারণ এই বইটা গাইডলাইন হিসেবে থাকলে, আর সাথে তো আমি লাইভ ক্লাস নিচ্ছি, যে কোনো কিছু খুব সহজেই আপনারা আয়ত্ত করতে পারবেন। যারা গতকাল টেন্সের যে স্ট্রাকচার দেখিয়েছিলাম, মরাল ভার্ব দেখিয়েছিলাম, সবকিছু ইন ডিটেলসে অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় এই এই বইটাতে প্রেজেন্ট করা আছে। তো যেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি বা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমার
কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড এটা বুঝতে হবে। যেমন দেখেন, আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, অর্থাৎ আই প্লে ফুটবল, বাংলা থেকে আমি ফুটবল খেলি। পাস্ট ইনডিফিনিট টেন্স কি? আমি কি বলছিলাম গত ক্লাসে, যে টেন্সের স্ট্রাকচার মূলত কি? টেন্সের স্ট্রাকচার মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে কথার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়। যেমন আই প্লেড ফুটবল, এর মানেটা কি? আমি ফুটবল খেলেছিলাম। দেখেন উইল প্লাস ভার্ব ওয়ান, যেমন আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তাহলে এই হচ্ছে তিনটা ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। কিন্তু এই তিনটা ইনডিফিনিট টেন্সের প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে। এই প্যাসিভের স্ট্রাকচারটা হবে কখন? যখন কোনো বাক্যের সাবজেক্ট কাজ করতে পারবে না, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকবে। যেমন দেখেন, ফুটবল ইজ প্লেড, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। অর্থাৎ এম ইজ আর আমরা বসাই কোথায়? এম ইজ আর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি, কিন্তু এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো ইনডিফিনিট টেন্সে আসবে যখন সেটা প্যাসিভের স্ট্রাকচার হবে। আর প্যাসিভ মানে আমার যে টেন্সই হোক না কেন, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল হবে, অলওয়েজ পাস্ট পার্টিসিপল হবে। এটা অনেকের কাছে একটু জটিল লাগে এই টপিকটা, বাট এই টপিক সম্পর্কে যদি কনসেপ্ট আপনি রাখতে না পারেন, আপনি ইংলিশে প্রফেশনাল, ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন না। ছোট ছোট রুলস আর স্ট্রাকচার শিখে কখনো ভাষা শেখা যায় না যদি এই ল্যাঙ্গুয়েজের অরিজিনটা ভালোভাবে বোঝা না যায়। তো কি বলছে এখানে দেখেন, অ্যামিজার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, যেমন ফুটবল ইজ প্লেড, এর বাংলা অর্থটা কি? ফুটবল খেলা হয়। অজয়ের কোথায় বসে? পাস্ট কন্টিনিউয়াসে বসে, কিন্তু এই পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারিটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসতে যখন এটা প্যাসিভ হচ্ছে, যেমন ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল। এখন এই ওয়াজ প্লেড, ইজ প্লেড, এই ধরনের কথাগুলো প্র্যাকটিক্যালি কখন আসতে পারে, এটা কি বোঝেন? মনে করেন আপনি আপনার একটা বন্ধুর সাথে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন গ্রামে, হাঁটতে হাঁটতে দেখছেন কি নতুন একটা গ্রামে আপনারা চলে গেছেন। রাস্তার পাশে বড় একটা খেলার মাঠ, এবং দুই পাশে দুইটা বড় গোল পোস্ট আছে। খেলার মাঠটা দেখে বুঝতে পারছেন এই মাঠে ফুটবল খেলা হয়, এটা একটা ফুটবল খেলার মাঠ। আপনি আপনার বন্ধুকে বলছেন যে, ডিয়ার ফ্রেন্ড, ইটস আ ভেরি বিউটিফুল প্লেগ্রাউন্ড অফ ফুটবল, খুব সুন্দর একটা ফুটবল খেলার মাঠ এটা। আই থিঙ্ক, আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। বাংলাটা কি বললাম? আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। সাবজেক্টটা কি? ফুটবল। ফুটবলে কি হাত পা আছে? নিজে নিজে দৌড়াতে পারে? কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়। তো যখন এই ফুটবলটাকে আমি শুরুতে রাখতেছি, আমি যখন এই কথাটা বলছি, এই মাঠে ফুটবল খেলা হয়, তখন আমাকে লিখতে হচ্ছে ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড, আর অন দিস ফিল্ড। অনের ব্যবহার করবেন। ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। একটু আগে একটা মাঠে খেলা হয়ে গেছে, তো ফুটবল ওয়াজ প্লেড হিয়ার, এই এখানে ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ওয়াজ প্লেড। তাহলে এই হচ্ছে মেইন বিষয়। তো অ্যামিজার প্লাস ভি থ্রি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। আমরা যদি দেখি অ্যামিজার এর পরে ভার্বের সঙ্গে আইএনজি, সেটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি এমন কোনো জায়গা দেখি যেখানে অ্যামিজার আছে কিন্তু ভার্বের সাথে আইএনজি নেই, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমাকে মনে রাখতে হবে এটা প্যাসিভের সেন্টেন্স। ওইখানে যে সাবজেক্ট আছে সেটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হচ্ছে, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে উইল বি প্লাস ভি থ্রি। উইল বি আমরা বসাই কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে, কিন্তু কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বগুলো ইনডিফিনিট টেন্সে চলে আসতেছে যখন প্যাসিভের সেন্টেন্স আমার হচ্ছে। ঠিক আছে? আবার দেখেন অ্যাক্টিভের কন্টিনিউয়াস টেন্সগুলো কেমন, যেমন আই এম প্লেইং ফুটবল, অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছিলাম, অজয়ের প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস। আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো, এটা ফিউচার কন্টিনিউয়াস। এইগুলো দেখেন, যখন আপনি প্যাসিভে করছেন, এখানে একটা এক্সট্রা ওয়ার্ড আসবে, সেটা হচ্ছে বিং। অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। ওয়াজ আর বিং প্লাস ভি থ্রি, মেইন ভার্বটা কিন্তু অলওয়েজ ভি থ্রি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। তো ওয়াজ আর বিং প্লাস ভি থ্রি, পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। উইল বি বিং প্লাস ভি থ্রি, ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ। যেমন দেখেন, ফুটবল ইজ বিং প্লেড, বাংলা কি জানেন? ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। আবার দেখেন, পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। এই পারফেক্ট টেন্স গুলো যখন আপনি প্যাসিভে করবেন, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি, পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন প্লাস ভি থ্রি, ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি। অর্থাৎ ফুটবল হ্যাজ বিন প্লেড, বাংলাটা কি? ফুটবল খেলা হয়েছে। তাহলে আরেকটা হচ্ছে মডাল। আমি গত ক্লাসে বলছিলাম যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। মডাল ভার্বের পর অলওয়েজ মেইন ভার্বটা বেস ফর্ম বা রুট ফর্মে বসে মডালের পর। কিন্তু
কিন্তু যখন প্যাসিভ হবে তখন এরপর একটা বি প্লাস ভি থ্রি হয়। ক্যান বি, কুড বি, শুড বি। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। কিন্তু যদি বলি ফুটবল খেলা যেতে পারে, ফুটবল ক্যান বি প্লেড। তো এগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে। আমি আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? অ্যাম, ইজ, আর, অজয়ার, উইল বি প্লাস ভি থ্রি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি। আবার আমি যদি বলি, বোঝার চেষ্টা করেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ কি? অ্যাম, ইজ, আর বিং প্লাস ভি থ্রি, অজয়ের বিং প্লাস ভি থ্রি, উইল বি বিং প্লাস ভি থ্রি। খুবই সহজ প্যাসিভের স্ট্রাকচার। পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি, হ্যাড বিন প্লাস ভি থ্রি, উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি। এটা হচ্ছে পারফেক্টের প্যাসিভ। আর মডেলের প্যাসিভ, ক্যান বি, কুড বি, শুড বি, উড বি প্লাস ভি থ্রি। যেমন দেখেন, এখানে কয়েকটা সেন্টেন্স একটু দেখি, তারপর আমরা মেইন জায়গাটাতে আসবো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই জায়গাগুলো একটু বোঝেন। এখানে বলছে যে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। এটাকে আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে পারি? এটা প্যাসিভ। কিভাবে বুঝবো জানেন? আমার সাবজেক্ট কে? বিড়াল। এখানে বিড়াল কি কোনো কাজ করতেছে? মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন কি যে একটা রোডের পাশে একটা বিড়াল মরে পড়ে আছে। একটা বিড়াল, এবং যে বিড়ালটাকে আপনি দেখছেন, এটাকে দেখে মনে হচ্ছে কেউ একজন বিড়ালটাকে মেরে ফেলছে। সেটা গুলি করে হোক, লাঠি দিয়ে, বাড়ি দিয়ে মারুক, যেভাবে হোক বিড়ালটাকে কেউ একজন মারছে। তো একটা মরা বিড়াল আপনি সেখানে দেখছেন, এবং দেখে কি বলছেন? যে বিড়ালটাকে হত্যা করা হয়েছিল। তাহলে এই যে সাবজেক্টটা বিড়াল, এ তো কোনো কাজ করতেছে না, এ তো ইনঅ্যাক্টিভ। এই জিনিসটাকে যে হত্যা করেছে, অর্থাৎ কাজটা যার দ্বারা হয়েছে, তাকে এখানে মেনশন করা নেই, তাকে দেখতে পারছি না আমি। তাহলে আমার এখানে সাবজেক্টটাকে বিড়াল, যেটা ইনঅ্যাক্টিভ, এই জন্য আমার এটা প্যাসিভে হবে। তাহলে হয়েছিল, বাংলা দেখে আমার আবার টেন্স আইডেন্টিফাই করতে হবে। এটা আমার কোন টেন্সের ভিতর যাবে, বাংলা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে। দেখেন, এটা কিন্তু আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। হয়েছিল, গিয়েছিল, থেকেছিল, দিয়েছিল, নিয়েছিল। কোন টেন্স বলছি? পাস্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স। তাহলে ইংলিশটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? ওয়াজ এর প্লাস ভি থ্রি। তাহলে তাহলে ইংলিশে এরকম, দ্য ক্যাট ওয়াজ কিল্ড। ওয়াজ কিল্ড, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। দ্য ক্যাট ওয়াজ কিল্ড। বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। আমাদের রেজাল্ট গতকাল প্রকাশিত হয়েছে, যেহেতু গতকাল লেখা, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে করেন। আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। দেখেন, এই যে একটা বাক্য, আমার এখানে টেন্সটা কি? ফিউচার। কিন্তু হবে, যাবে, খাবে, এটা ফিউচার ইনডিফিনিট না, এটা ফিউচার। কিন্তু কাকে? সাবজেক্টটাকে, রাজু। এই রাজু কিন্তু কোনো কাজ করছে না, রাজু কিন্তু ইনঅ্যাক্টিভ। রাজু মানুষটাকে লন্ডনে পাঠাবে, সেটা তার বাবা পাঠাতে পারে, তার ভাই পাঠাতে পারে, যে কেউ পাঠাতে পারে। অর্থাৎ কাজটা যার দ্বারা হবে, কাজটা যে করবে, সেই বিষয়টাকে কিন্তু এখানে কোথাও মেনশন করা হচ্ছে না বা মেনশন করা নেই। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমাদের মেইন সমস্যা এটাই, আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি প্যাসিভ রিলেটেড সেন্টেন্স কোনগুলো। এমন কোনো সেন্টেন্স বা বাক্য যেখানে অবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়, যেখানে সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্টটা কাজ করতে পারে না, তাকেই আমরা কি বলি? প্যাসিভ বলি। যেমন, তাহলে এটার ইংলিশ কি? ফিউচার ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বি বা উইল বি প্লাস ভি থ্রি। সো রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। দেখেন, সাবজেক্টকে আমরা। এখন এই আমরা কি কোনো কাজ করতেছি? মনে করেন কোন একটা লোক বা কেউ এসে একটা বিষয় আমাদেরকে জানিয়েছে, অর্থাৎ কাজটা যার দ্বারা হয়েছে, তাকে কিন্তু মেনশন করা নেই। এই জন্য হয়েছে, গিয়েছে, থেকেছে, বাংলা থেকে টেন্স ধরতে হবে। এটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। তাহলে ইংলিশটা কেমন জানেন? দেখেন, উই হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ কি? হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। উই হ্যাভ বিন ইনফর্মড, জানানো, ইনফর্মড। উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। আমাদেরকে বিষয়টা জানানো হয়েছে। এইবার দেখেন, সাবজেক্টটা কি? ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। এই জন্য হ্যাভ বিন প্লাস ভি থ্রি। আপনি বিনটা উঠাই দেন তো। এটা উঠাই দিয়ে আপনি যদি বলেন উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এটা কিন্তু এখন প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের সেন্টেন্স হয়ে গেছে। এবং এই বাক্যটার অর্থ হচ্ছে আমরা বিষয়টি জানিয়েছি। আমরা কোন একটা কাজ করলাম, আমরা বিষয়টি জানিয়েছি। কিন্তু বাংলাটা এখানে কি বলছে? আমাদেরকে জানানো হয়েছে, আমরা কিছু করতেছি না, অর্থাৎ আমরা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। এই জন্য উই হ্যাভ
বিন প্লাস ভি3 আমাকে ইউজ করতে হচ্ছে। উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এটা আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে, এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার এখানে বস্তুবাচক অবজেক্টটাকেও শুরুতে নিয়ে আসা যায়। এই কথাটা আপনি এভাবেও বলতে পারেন যে দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস, এভাবেও কথাটা বলা যায়। সেটা আমি দেখাচ্ছি। এই দেখেন একটা বাক্য, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এই ধরনের বাক্য। দেখেন এগুলো কতটা প্র্যাকটিক্যাল আমাদের ডে টু ডে লাইফে। বাংলায় হর হামেশা বিভিন্ন কনভারসেশনে কিন্তু আমরা এগুলো ব্যবহার করি, কিন্তু ইংলিশে এদের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এটা এটা যদি আমি পাস্ট ইনডিফিনিটেও লেখা যায়, প্রেজেন্ট পারফেক্টও লেখা যায়। আমি যদি বলি যে দে হ্যাভ নট বিন ইনভাইটেড, এর মানে হচ্ছে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। অথবা দে ওয়ার নট ইনভাইটেড, এর মানে হচ্ছে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। বাট এই যে দুটো বাক্য আমি লিখলাম, দে হ্যাভ নট বিন ইনভাইটেড অর দে ওয়ার নট ইনভাইটেড, এই দুইটা কথাই আমরা কিন্তু বলতে পারি না। এবং এই ধরনের সিম্পল সেন্টেন্স যেগুলো প্যাসিভ রিলেটেড আমরা বলতে পারি না। না পারার কারণেই আমাদের মেইনলি প্রবলেমটা তৈরি হয়, আমরা ইংলিশে কথা বলতে পারি না। ইভেন ওই যেটা বললাম, আমরা নিজেরাও জানি না যে আমাদের এই জায়গায় দুর্বলতা আছে। আপনারা এখানে যারা আছেন অনেকেই প্যাসিভ পারেন, প্যাসিভ বোঝেন, কিন্তু আমরা কিভাবে পারি? ওই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, সাবজেক্ট অবজেক্ট করো, অবজেক্ট সাবজেক্ট করো, বাই মি বসাও। কিন্তু আমি কি বলছি, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শিখতে হবে, যে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। আমি কি অন্য আরেকটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছি? আমি এখানে বাই মি বাই হিম বসিয়েছি, আমি বলছি সাবজেক্ট অবজেক্ট করো, অবজেক্ট সাবজেক্ট করো। না, এগুলো ডিরেক্ট প্যাসিভ। এই ডিরেক্ট প্যাসিভের ব্যবহারটা আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। আমি যে কথাগুলো বললাম আপনারা কি বুঝতে পারছেন? এখানে যারা আছেন, হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। বুঝতে পারছেন? তো আমি এখন এই ভাইয়া, প্যাসিভের এই বুঝ- ডিরেক্ট জায়গাটা নিয়ে কথা বলছি। একটু ওয়েট করেন, আপনাদের ওইখানে আমি বলছি, জাস্ট একটু ওয়েট করেন। আমি এটা ডিরেক্ট ব্যবহারটা নিয়ে আমি কথা বলবো, একটা মিনিট প্লিজ। আমরা জানি না এই জায়গাগুলো, তাই না? তো এখন দেখেন, আমি যদি একটু প্র্যাকটিক্যাল জায়গাটা আসি, এইখানে কি বলছে দেখেন। এটা আমার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের একটা ক্লাস, এই ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ। এটা আমার পেইড কোর্সের একটা ক্লাস, যেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি, যেহেতু এটা প্যাসিভ রিলেটেড এই জন্য আমি দেখাচ্ছি। আগামীকাল থেকে আমাদের মেইন কোর্সের ক্লাস শুরু হবে, এইভাবে আর দেখাতে পারবো না। তো ভালোভাবে একটু দেখার চেষ্টা করেন। কি বলছে এখানে দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্স এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র ইত্যাদি যে কোনো ধরনের রিটেন ইংলিশের অধিকাংশই প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়াই প্যাসিভের ব্যবহার তুলনামূলক বেশি। দেখছেন এই জায়গাটায় কি বলছে তাহলে? হ্যাঁ, অনেকেই আমরা বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দেই, তাই না? দেখেন, যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না। যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম, এখানে কোনো বাই মি বাই হিম আছে? নেই। কিন্তু দেখেন, যদি আমার মেনশন করা থাকে, যেমন দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং এটা ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। এরপর দেখেন, আমাদের প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো দিয়ে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। এগুলো আমি আগে অনেকবার দেখিয়েছি, অনেকে এই ক্লাসগুলো পেয়েছেন, বাট যারা পান নাই একটু দেখেন। এরপরে আমি রিডিং প্র্যাকটিস এবং ইংলিশ টু ইংলিশ কনভারসেশন প্র্যাকটিসের ক্লাসে আসবো। তার আগে এগুলো আগে একটু কাভার করি। দেখেন, এই যে একটা বাক্য, এগুলো নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স। অনেক সময় বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টে এই ধরনের সেন্টেন্স ট্রান্সলেশন আসে, বা আমরা আমাদের ডে টু ডে লাইফে ফেস করি। এই বাক্যগুলো দেখলে আমরা অনেকেই বুঝতে পারি না সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন টেন্স বা কারেক্ট ওয়ার্ডারটা কি, মানে ইংলিশে যখন ট্রান্সলেট করব কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড ইউজ করবো আমরা পারি না। এগুলো করা শিখতে হবে, এটাই অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ। ওই ছোট ছোট এক্সপ্রেশন শিখে, যে কখন গুড মর্নিং বলতে হয়, কখন গুড আফটারনুন বলতে হয়, বা এটা প্লাস এটা এরকম হয়, ঘরে বসে এই ইংলিশ বলতে হয়, ট্রেনে বসে এই ইংলিশ বলতে হয়, বা এই একটা স্ট্রাকচার দেখাই দিলাম, এই যে হাজারো বাক্য তৈরি করতে পারবে। কিছু এক্সপ্রেশন শিখে রাখুন ইংরেজি শেখার জন্য, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ বিউটিফুল ডে, হ্যাভ ইট, টেক ইট, এরকম না। এগুলো জাস্ট এক্সাজারেট, অতিরঞ্জিত, মনোরঞ্জন করা ছাড়া কিছুই না। যদি প্রফেশনালি শিখতে চান, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, নেক্সট জেনারেশনকে শেখাতে চান, আপনাকে এই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। এই মেইন জায়গাগুলোতে আপনাকে ইনপুট দিতে হবে, আপনাকে ইফোর্ট দিতে হবে। তাহলেই আপনি এই ভাষাটাকে প্রফেশনালি ডেভেলপ করতে পারবেন, নিতে পারবেন ভালোভাবে। দেখেন,
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে কি বলছে যে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কিভাবে ট্রান্সলেট করবো? আমরা অনেকেই মনে করি যে একটা বাংলা বাক্যের শুরুর ওয়ার্ডটাই মনে হয় সাবজেক্ট, অনেকেই এই স্বাধীনতা দিবসকে সাবজেক্ট ভাবতে পারেন, বাট না। এই প্যাসিভ রিলেটেড বাক্যে আমার সাবজেক্ট বের করার জন্য প্রথমত ভার্বের কাছে আসতে হবে। ভার্ব কোথায় থাকে জানেন? অ্যাক্টিভ হোক বা প্যাসিভ, বাংলা বাক্যে অলওয়েজ ভার্ব লাস্টে থাকে। আবারও বলছি, যে কোনো বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে। ইংরেজিতে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। তো বাংলা বাক্যে যে ভার্বটা থাকে লাস্টে, ওই ভার্বকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাহলে অবজেক্ট পাওয়া যায়। আর এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে অবজেক্টটাই মূলত সাবজেক্ট। অর্থাৎ দেওয়া হচ্ছিল, এটাকে আপনাকে প্রশ্ন করতে হবে। অবজেক্ট দুই প্রকার হয়, একটা বলে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক, আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। ওই দেওয়া হচ্ছিল এটাকে যদি আপনি প্রশ্ন করেন যে কি দেওয়া হচ্ছিল, হোয়াট, জিনিসটা কি, তখন উত্তর আসবে গার্ড অফ অনার। আবার যদি আপনি প্রশ্ন করেন হুম, হুম কাকে দেওয়া হচ্ছিল, প্রধানমন্ত্রীকে, তাহলে এইটাকে বলা হয় ব্যক্তিবাচক অবজেক্ট। একটা বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, দুটোও থাকতে পারে। যদি কোনো বাক্যে দুটো অবজেক্ট থাকে, ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। অর্থাৎ এখানে সাবজেক্টটা হচ্ছে ওই প্রধানমন্ত্রী, এই স্বাধীনতা দিবস না কিন্তু। ঠিক আছে? অর্থাৎ সাবজেক্টটা কি? দা প্রাইম মিনিস্টার। এই সাবজেক্ট লেখা শেষ। এইবার আমি লিখবো ভার্ব। ইংলিশে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, বাংলায় ভার্ব কোথায় থাকে? লাস্টে। তো ওই লাস্টে কি লেখা আছে? দেওয়া হচ্ছিল। ওইটা দেখে আমার কিন্তু আবার টেন্স আইডেন্টিফাই করতে হবে, তা না হলে কিন্তু আমি ভার্বকে বসাতে পারবো না। অর্থাৎ এটা কোন টেন্সে আছে? হচ্ছিল, যাচ্ছিল, করছিল, দিচ্ছিল, নিচ্ছিল। এটা অতীতকাল, তার মানে এটা হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি? ওয়াজ এর বিং প্লাস ভি থ্রি। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং, ওয়াজ বিং, গিভের পাস্ট পার্টিসিপল গিভেন, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। এই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। সে যদি আপনারা এতটুকু ঠিকভাবে লিখতে পারেন, আপনার সম্পূর্ণ সেন্টেন্সটা ঠিক। কিন্তু এই জায়গায় যদি আপনি ভুল করেন, অর্থাৎ সাবজেক্ট যদি খুঁজে না পান এবং সঠিক টেন্স অনুসরণ করে, বাংলা দেখে টেন্স মেনটেন করে ভার্বের ফর্মটাকে যদি ঠিকভাবে বসাতে না পারেন, আপনার সম্পূর্ণ বাক্যটা ভুল হয়ে যাবে। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। এর পরের যেটুকু থাকে, এক্সটেনশনে যে জায়গা, সেখানে টুকটাক ভুল হলে কোনো সমস্যা নেই। বাট যারা এই ভার্বের জায়গাটা ভুল করে, তাদেরকে সম্পূর্ণ বাক্যটাই ভুল হয়ে যায়। আবার এই ভার্বটাকে যে ঠিকভাবে বসাতে পারে, সঠিক টেন্স আইডেন্টিফাই করে, ভার্বের ফর্মটাকে এইভাবে যে দেওয়া, ইংরেজি কি গিভ, এর পাস্ট পার্টিসিপল কি গিভেন, তো এইভাবে যে এইটা বসাতে পারে, আর যেখানেই যা লিখুক না কেন, বাক্যের মিনিং অলরেডি দিয়ে দেয়, অর্থাৎ বাক্যটা কারেক্ট হয়ে যায়। তো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা একটা বাক্য ট্রান্সলেট করার জন্য। সো দ্য প্রাইম মিনিস্টার অজ বিং গিভেন। এইবার কি করব জানেন? বাংলা থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর যতগুলো অংশ বাকি থাকবে, লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসবেন ফ্রেজ ধরে ধরে করতে করতে। যেমন দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার। এবার কি? স্বাধীনতা দিবস উপলক্ষে, অন দ্য occasion of, on the occasion of independent day। তাহলে টোটাল বাক্যটা কি লিখলাম? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দ্য প্রাইম মিনিস্টার was being given guard of honor on the occasion of independent day। দ্য প্রাইম মিনিস্টার was being given guard of honor on the occasion of independent day। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আরেকটা বাক্য আমরা একটু দেখি, এগুলো খুবই প্র্যাকটিক্যাল। এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স যারা ট্রান্সলেট করতে সক্ষম হবে, দিন শেষে তারাই ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। যেমন দেখেন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমার ভার্বটা কি? নেওয়া হচ্ছে না। এটাকে কোশ্চেন করেন, কি নেওয়া হচ্ছে না, কাকে নেওয়া হচ্ছে না? এই দুর্নীতি কিন্তু সাবজেক্ট না। কি নেওয়া হচ্ছে না? বাংলাদেশ না। কি? পদক্ষেপ। কি পদক্ষেপ? কোনো কার্যকর পদক্ষেপ। এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে নিবেন, এগুলোকে বলা হয় ফ্রেজ। বাংলায় ফ্রেজ ধরা শিখতে হবে, ফ্রেজ এবং ক্লজের ব্যবহার ডিটেলসে জানতে হয়। একগুচ্ছ ওয়ার্ড, তাই না? তাহলে নো ইফেক্টিভ স্টেপস, কোনো কার্যকর পদক্ষেপ। নো ইফেক্টিভ, EFFECTIVE, ইফেক্টিভ স্টেপস, কোনো কার্যকর পদক্ষেপ। আমার সাবজেক্ট বসানো শেষ। এবার নেওয়া হচ্ছে না, এটা টেন্স দেখে ভার্বটাকে এখানে পুট করতে হবে। হচ্ছে, হচ্ছে না, যাচ্ছে, খাচ্ছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ একটা সেন্টেন্স, তাই না? নেওয়া হচ্ছে না, তাহলে নো ইফেক্টিভ স্টেপ। সাবজেক্টে যেহেতু আমি প্লুরাল লিখছি, পদক্ষেপ অনেকগুলো হতে পারে। এবার আর বিং টেকেন, টেক মানে নেওয়া,
এর পাস্ট পার্টিসিপল টেকেন, অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার। তাহলে নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, এই সাবজেক্ট আর ভার্ব বসানো শেষ না, মনে রাখবেন এতটুকু করলেই সেন্টেন্স কারেক্ট হয়ে যায়। এরপরে কি করবেন জানেন, যখন কোনো বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবেন, বাংলা বাক্যের লাস্ট থেকে। যেমন আর তিনটা ওয়ার্ড বাকি আছে, দুর্নীতি বন্ধে বাংলাদেশে, তো আগে বসাবেন বাংলাদেশ, তারপরে বন্ধ, তারপরে দুর্নীতি। যেমন নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ, বাংলাদেশের আগে একটা প্রেপোজিশনে ইউজ করতে হবে ইন, বড় জায়গা যেহেতু, ইন বাংলাদেশ। বন্ধে, দেখেন বন্ধ ইংরেজি কি স্টপ বা ক্লোজ, বাট এখানে বন্ধে আছে, একার আছে, এটাকে বলে ইনফিনিটিভ, টু প্লাস বিএন, ডু মানে করা, টু ডু মানে করতে, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, গো মানে যাওয়া, টু গো মানে যেতে, এটাকে টু প্লাস বিয়ন দিয়ে কমপ্লিট করতে হবে, অর্থাৎ টু স্টপ, টু স্টপ কি, দুর্নীতি, করাপশন, করাপশন। তাহলে টোটাল বাক্যটা কি লিখলাম দেখেন, এখানে এটা নেগেটিভ সেন্টেন্স, বাট আমি এই যে শুরুতে নো বসালাম না, এই জন্য এই আর এর সাথে আর নট দেইনি। আমি যদি এখানে নো না দিয়ে আমি যদি এখানে এনি দিতাম, যে এনি ইফেক্টিভ স্টেপস, তখন কিন্তু আমার এখানে নট বসাতে হতো, আর নট বা aren't any effective steps aren't being taken in বাংলাদেশ to stop corruption, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বাংলাদেশে দুর্নীতি বন্ধে, any effective steps are not being taken in বাংলাদেশ to stop corruption। সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ, তাই না? সাবজেক্ট কি, any effective steps are not being taken, এটা কি আমার ভার্ব, বাংলায় ভার্ব কোথায় থাকে, লাস্টে, ইংলিশে ওইটাকে টেন্স অনুযায়ী মেনটেন করে সাবজেক্টের পরে বসাতে হবে। তারপরে কি করব, ইংলিশে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব বাংলা বাক্যের, যখন আমি বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করব। এইভাবে এই বিষয়গুলোকে আয়ত্ত করতে হয়, কাভার করতে হয়, ডেভেলপ করতে হয়। যদি সত্যিকার অর্থে প্রফেশনাল হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, এক্সপার্ট হতে চান, এগুলোই করার চেষ্টা করবেন, দেখবেন দ্রুত আপনি আপনার একটা ডেভেলপমেন্ট আপনি পাবেন। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এইভাবে শিখিয়ে থাকি, আমি কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে পড়াই, আমি যাদেরকে পড়াই না কেন, আপনি যদি লাস্ট পর্যন্ত থাকেন, আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে বাধ্য। বাংলাদেশে অনেক হাজার হাজার প্রতিষ্ঠান আছে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, বড় বড় প্রতিষ্ঠান, তারা কি শেখায় সেটা তো আমি দেখছি, কারণ নাম বলছি না। কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে কোর্স করে আসবেন, আর আমার এই ফ্রি সেশনগুলো দেখে যাবেন, যদি বেটার কিছু না পান, তখন আপনি বলবেন। পেইড কোর্সে যারা আসার তারা এমনিতেই আসে, আজকেও এই যে আপনাদের ক্লাস শুরু করার আগেই কয়েকজন একসঙ্গে ভর্তি হয়ে গেছেন, আমি আই ক্যান নট ইমাজিন দ্যাট। তো এরপর দেখেন, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত, কিন্তু আমি এটা বলতে পারি, যারা আমার কাছে থাকবে, যারা পড়বে, সে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট বের হবে। আপনারা জানেন আমি একটা পার্মানেন্ট জবের ভিতরে আছি, আমি এখানে ফুল টাইম দেই না, আমি জাস্ট আমার এই ফ্রি টাইম বা লেজার টাইমটাকে কাজে লাগিয়ে এই ব্যাচগুলো পরিচালনা করি। আমি যদি এখানে ফুল টাইম দিতে পারতাম, রেগুলার কন্টেন্ট করতে পারতাম, তাহলে এখানে হয়তো অনেক বড় কিছু করতে পারতাম, বাট আমি একটা জায়গায় সেটেল আছি, এই জন্য আমি এই ল্যাঙ্গুয়েজটা জানি, বুঝি, এই ল্যাঙ্গুয়েজেই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে আমি অনার্স মাস্টার্স আমি করছি। তো আহ, এই জন্যই এটা পড়ানোর অভিজ্ঞতা আছে, আইএলটিএস কমপ্লিট করছি, টফেল দিয়েছি, এই জন্যই আমি কিন্তু আপনাদেরকে আহ, এই অনলাইনে মেইনলি আমি এই যে ক্লাসগুলো নিচ্ছি বা দেখাচ্ছি, ফ্রি ক্লাসে তো আর ওইভাবে শেখানো যায় না। শিখতে গেলে একটা ঠান্ডা মাথায়, আমি তো দেখেন দ্রুত কথা বলে যাচ্ছি, পেইড কোর্সে কিন্তু এত দ্রুত কথা বলি না। শিখতে গেলে ঠান্ডা মাথায় একটা সময় নিয়ে কাজ করতে হয়, এগোতে হয়, কোশ্চেন অ্যান্সার পর্ব রাখতে হয়, প্রেজেন্টেশন নিতে হয়, অনেক অনেক কিছু সেখানে অর্গানাইজ করতে হয়। বাট এইখানে এত দ্রুত কথা বলছি, এত কিছু একসঙ্গে দেখাচ্ছি কেন, আমি সঠিক একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি যে এই ল্যাঙ্গুয়েজটা মূলত কি, আপনি কিভাবে শিখবেন, এর ভিতরে কি আছে, ঠিক কোন জায়গাগুলো ডেভেলপ করলে দ্রুত এক্সপার্ট হতে পারবেন। যারা প্রথম দিন থেকে ক্লাসগুলো করছেন, রেগুলার যারা ক্লাসে থাকেন, তারা হয়তো এই বিষয়গুলো বুঝতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেইন বিষয়। আর যারা পেইড কোর্সে আসবেন, আগামীকাল থেকেই তো ক্লাস শুরু হবে, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কত সুন্দরভাবে ল্যাঙ্গুয়েজটাকে কমপ্লিট করা যায়। আমি সেইভাবেই করিয়ে থাকি আমার প্রত্যেকটা স্টুডেন্ট, কারণ আমি জানি যে তার তার চাওয়াটা কি, সে কি চায়, তার দরকারটা কি, আমি সেইভাবেই সবকিছু প্রোভাইড করার চেষ্টা করি। তো দেখেন, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে, তাহলে এখানে ভার্বটা কি, হতে থাকবে, রপ্তানি হতে থাকবে। আর কি রপ্তানি হবে, সাবজেক্টটা কি, কি, গার্মেন্টস এর পণ্যগুলো, তাহলে এইটাকে আমি কিভাবে লিখবো জানেন, দ্য প্রোডাক্ট অথবা দ্য গুড, মানে পণ্য, গুডস, দ্য গুডস অফ গার্মেন্টস, এর মানে কি, গার্মেন্টস এর পণ্যগুলো, দ্য গুডস অফ গার্মেন্টস। এবার আমার ভার্বটা কি, রপ্তানি হতে থাকবে, উইল বি বিং
উইল বি বিং, এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, BEING, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং, এরপর কি এক্সপোর্টেড, উইল বি বিং এক্সপোর্টেড। এইবার কি হবে, এক্সপোর্ট মানে রপ্তানি, আর পাস্ট পার্টিসিপল এক্সপোর্টেড। দুটো শব্দ বাকি আছে, একটা আছে নিয়মিত আর বিদেশ। আগে বিদেশে বসাবো, যে ইন অ্যাব্রোড, এরপর রেগুলারলি, রেগুলার। টোটাল বাক্যটা কি লিখলাম, the goods of garments will be being exported in abroad regularly. The goods of garments will be being exported in abroad regularly. গার্মেন্টস এর পণ্যগুলো বিদেশে রপ্তানি হতে থাকবে। এটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর প্যাসিভের স্ট্রাকচার। দেখছেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স, এবং এটা কত সহজে করা যায়। এখানে আমি কোনো বাই মি, বাই হিম, বাই হার এগুলো নিয়ে আসতেছি না, এইগুলোই শিখতে হবে। আবারও বলছি, ছোট ছোট রুলস শিখে, স্ট্রাকচার শিখে, বা ওই মনোরঞ্জন করা 10 মিনিট 20 মিনিটের কন্টেন্ট দেখে কখনো ভাষা ডেভেলপ করা যায় না। ভাষা ডেভেলপ করতে হলে ইন ডিটেলস শিখতে হয়। এগুলো একবার শিখে নিতে পারলে আপনি আর ভুলবেন না। এটা খাওয়ার জিনিস না যে আপনি খেলেন হজম হয়ে গেল, পরা পোশাক না যে ছিঁড়ে গেল। একবার শিখতে পারলে এটা একটা বিদ্যা, একটা নলেজ, একটা জ্ঞান। একবার শিখে নিতে পারলে সারা জীবনের জন্য আপনার একটা বড় অ্যাসেট, বড় সম্পদ হয়ে থাকবে। নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। হ্যাঁ, আর এই কঠিন বিষয়গুলোকে আয়ত্ত করতে পারলে নিজের ভিতরে আলাদা একটা কনফিডেন্ট, আলাদা একটা প্লেজার সত্যিকার অর্থেই কাজ করে। এই দেখেন কত বড় একটা বাক্য, এই ধরনের বাক্য দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসে। আমরা ভাবি কিভাবে করব, কোনটার পর কোনটা বসাবো, সাবজেক্টই কোনটা, ভার্বই কোনটা, বা কোন কারেক্ট ওয়ার্ড আর আমরা মেনটেন করতে পারি না। কিন্তু দেখেন এই যেভাবে আমি দেখাচ্ছি, খুব সহজে করা যায়। কি লেখা আছে এখানে? Try to understand here. জাস্ট ওয়েট আ মিনিট। এই জায়গাটাতে কি লেখা আছে দেখেন। এখানে বলছে যে বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এখন আমি এটাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব? আগে ভার্বের কাছে আসেন। করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, এটা আমার ভার্ব। এটা কোন টেন্সে আছে? হয়েছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে। এটা কিন্তু আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমার ইংলিশটা কি হবে? সাবজেক্ট বের করেন, কাকে করা হয়েছে? তারিক মাহমুদকে। কি করা হয়েছে? এই সভাপতি। আমার এখানে কিন্তু ব্যক্তিবাচক অবজেক্টও আছে, বস্তুবাচকও আছে। তো আমি কি বলছি, দুটো থাকলে ব্যক্তিকে প্রাধান্য দিবেন। তো আগে এটা লিখে ফেলেন সম্পূর্ণটা একসাথে। যদি আমি এটা লিখি তাহলে কেমন হয়, কি লিখবো? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। রিনাউন্ড, বিশিষ্ট ইংরেজি কি? প্রমিনেন্ট, ফেমাস বলা যায় না? তো আমি এরকম বলতে পারি, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, তারিক মাহমুদ। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, বিশিষ্ট আইটি প্রফেশনাল মাহমুদ, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এরপর কি? হ্যাজ বিন, হ্যাজ, যেহেতু সেন্টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হ্যাভ এর ভিতর হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ হ্যাজ বিন প্লাস ভিত্তি, নির্বাচিত করা। সিলেক্ট বা ইলেক্ট, ভোটের মাধ্যমে হলে ইলেক্ট, সিলেকশনের মাধ্যমে হলে সিলেক্ট। সো আমি ইলেক্ট দেই, ইলেক্টেড, ইলেক্টেড ইডি। কি লিখলাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড। এবার কি? দ্য প্রেসিডেন্ট, PRESIDENT, দ্য প্রেসিডেন্ট কিসের প্রেসিডেন্ট? অফ মানে এর। দেখেন লাস্টের থেকে, সাবজেক্ট আর ভার্ব শেষ, লাস্ট থেকে ফার্স্টের দিকে যাব, ফ্রেজ ধরে ধরে। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, কম্পিউটার, COMPUTER, কম্পিউটার, SOCIETY, সোসাইটি, ফর 2019-20, 2019-20 সালের জন্য। কি লিখলাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। তাহলে দেখছেন মানে কত সুন্দরভাবে করা যায়। হ্যাঁ, কত সুন্দরভাবে করা যায় না? বড় বড় বাক্যগুলো কঠিন না। শুধুমাত্র কারেক্ট কিছু টেকনিক, কারেক্ট কিছু স্ট্র্যাটেজি জানলেই এই ল্যাঙ্গুয়েজটা অতি দ্রুত শেখা যায়। আমরা মূলত এটা জানি না, আমরা মূলত ভয় পাই। গ্রামার শিখে, এটা ওটা শিখে আমরা প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসি না, আমরা ওইখানেই বসে থাকি। এখানে একটা বাক্য আছে দেখেন,
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তাহলে হবে কোন টেন্স, ফিউচার ইনডিফিনিট। এবার কি অনুষ্ঠিত হবে? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন। তাহলে ইংলিশটা কি হবে? দ্য অ্যানুয়াল কনফারেন্স, অ্যানুয়াল কনফারেন্স, দ্য অ্যানুয়াল CONFERENC কনফারেন্স অফ, কিসের অফ, মানে এর, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বিডি এলটিডি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এবার কি আহ আহ 2019, ওটা আমি এখানে লিখে দিই তাহলে আর ঝামেলা থাকবে না। দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019। এইবার ভার্বটা কি? অনুষ্ঠিত হবে। তাহলে উইল বি হেল্ড, মানে অনুষ্ঠিত হওয়া, হোল্ড থেকে হেল্ড। দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড। এই সাবজেক্ট আর ভার্ব শেষ। এবার কি দেখেন, আমরা ওই অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো বসাতে হবে। যেমন আগে হচ্ছে প্লেসটা, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। তাহলে এই যে জায়গা, প্লেস, আমার ছোট জায়গা হলে অ্যাট, বড় জায়গা হলে ইন, প্রেপোজিশন ইউজ করতে হয়। তাহলে এইখানে আমার কি হবে জানেন? অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার, অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। এরপর কি 2019-20, সরি, আজ বিকাল 3টায়। একটু বোঝেন, এখানে তিনটা টাইমকে মেনশন করা। যদি এর এত বেশি টাইম মেনশন করা থাকে, ছোট টাইমটাকে আগে বসাবেন। অর্থাৎ অ্যাট 3 PM, অ্যাট 3 PM, সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসবে। বিকাল, ইন দা আফটারনুন, এরপর হচ্ছে আজ, টুডে। আজকে বড় না বিকাল বলো? আজ বড়, ওইটা শেষে বসবে। বিকাল ছোট, বিকালের থেকে ছোট কি? তিনটা, একদম সার্টেন টাইম। তো এইভাবে ছোট টাইমটা আগে বসাবেন। তাহলে টোটাল বাক্যটা কি দাঁড়ালো? The annual conference of Islamic Bank Bangladesh Limited 2019 will be held at Bangabandhu Conference Center at 3 p.m. in the afternoon today. তাহলে দেখেন কত সহজে আমরা কিন্তু ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সগুলো, যেগুলো প্র্যাকটিক্যাল সেন্টেন্স, যেগুলো নিউজ পেপারে থাকে বা আমাদের বিভিন্ন কনভারসেশন আমরা ফেস করে থাকি, আমরা কিন্তু সহজেই ট্রান্সলেট করতে পারি। এবং এটা পারবো। এটা কিন্তু আমার ফ্রি হ্যান্ড রাইটিং 12টা মাস্টার্স ক্লাসের একটা ক্লাস, যেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি। তো এরকম অনেক সেন্টেন্স এখানে আছে। এখানে একটা প্যাসেজ আছে, যদি পারেন স্ক্রিনশট দিয়ে নেন, নিজের একটু করার চেষ্টা করবেন। এই সবগুলো, এই ধরনের সেন্টেন্সগুলো যারা করতে পারে, যারা এগুলো ডেভেলপ করতে পারে, ওই শুধুমাত্র আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ওগুলো করে রেখে কখনো ভাষা শেখা যায় না। এই ধরনের জায়গাগুলোতে, অ্যাডভান্স জায়গাগুলোতে আসতে হয়, তাহলেই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাওয়া যায়। তো এগুলো আপনারা নিজেরা একটু করার চেষ্টা করে দেখবেন। এখানে এগুলো দেওয়া আছে, অনেক কিছুই অনেক সুন্দরভাবে দেওয়া। যেমন দেখেন, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। আমার ভার্বটা কি? ব্যবহার হয়। এবার কি ব্যবহার হয়? তথ্য প্রযুক্তি। তাহলে ইনফরমেশন টেকনোলজি, সাবজেক্টটা কি? দেখেন এই সেন্টেন্সগুলো কিভাবে করতে হয়। ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি। এবার ভার্ব কি? ব্যবহার হয়। ইজ ইউজড, ব্যবহার হয়। ইজ ইউজড। এবার কোথায় ব্যবহার হয়? কোথায় ব্যবহার হয়? দেখেন, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজ প্রায় সকল কর্মকাণ্ডে, এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে আমার নিতে হবে। ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এবার কোন জায়গার? আধুনিক বিশ্বের। এই যে র আছে না, বিশ্বের, এই র কথাটার জন্য একটা প্রেপোজিশন আসবে, অফ, মানে এর, অফ মডার্ন ওয়ার্ল্ড। টোটাল বাক্যটা কি লিখলাম? যে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তো এইভাবে এই বাকি সেন্টেন্সগুলো আমরা ট্রান্সলেট করতে পারি। এখানে দেওয়াও আছে সবকিছু, নিজের একটু এগুলো করার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার গেল। আমি আবারও বলছি, আমরা অনেকেই প্যাসিভ শিখি, বাট এইভাবে শিখি না। তো এই প্র্যাকটিক্যাল জায়গাটা যদি আমরা ধরতে না পারি, বুঝতে না পারি, এগুলোর উপর প্র্যাকটিস না থাকে, আমরা কখনোই ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো না, বা রিটেন ইংলিশে আরো বেশি ব্যবহৃত হয় প্যাসিভ ভয়েস, আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। সবাই কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, নিতে পেরেছেন? আমি কি কি বললাম, এই প্যাসিভ ভয়েসের গুরুত্ব কতটা, এটা কি বুঝতে পারছেন? যা যা দেখালাম এই মাত্র, এটা হ্যাঁ একদিনে হয় না। একটু জটিল, একটু ক্রিটিক্যাল, হ্যাঁ, একদিনে হয়তো বুঝতে হয় না, পেরেছি। কিন্তু যে কনসেপ্টটা আমি দিলাম
এই কনসেপ্টটা একটু নিয়ে রাখার চেষ্টা করবেন। কারণ আমাদের একদম টোটালি কোনো ধারণাই নেই যে এইটা যে কতটা ইম্পর্টেন্ট, কতটা বেশি ব্যবহার করে থাকি আমরা আমাদের বাংলায়, কিন্তু ইংলিশে আমরা এটা করতে পারি না। আমাদের এটার প্রপার প্র্যাকটিস নেই, আর না থাকার কারণেই কথা বলতে পারি না। তো এটা করতে হবে। এবার দেখেন, আমি যদি একটু কনভারসেশনের জায়গাটাতে আসি, এখানে একটা ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আছে। গতকাল যারা ছিলেন, আমি একটা পিকনিক নিয়ে বাংলা টু ইংলিশ করেছিলাম। আজকে একটু এটা দেখাই। এখানে আমার এই যে একটা পিডিএফ দেখছেন, এখানে প্রায় 39টা 95 পেজের একটা পিডিএফ ফাইল, 39 উনচল্লিশটা কনভারসেশন আছে। এই কনভারসেশন গুলো যদি আপনারা পড়েন, যদি আপনারা প্র্যাকটিস করেন, এটাতে বেনিফিট কি জানেন? আপনি বুঝতে পারবেন। মনে করেন আমাদের ইংলিশে তো অনেক স্ট্রাকচার আছে, তাই না? ওই যে আমি বলছিলাম যে 12টা টেন্স, 18টা মডাল এবং সেমি মডাল, অক্সিলারি ভার্ব, অনেক স্ট্রাকচার আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। তো এইটা যদি এই কনভারসেশন যদি সলভ করা যায়, তাহলে কি হয়? আমরা বুঝতে পারি যে একজন মানুষ যখন আরেকজন মানুষের সঙ্গে ইংলিশে কমিউনিকেশন করছে, কনভারসেশন করছে, ঠিক কোন ধরনের স্ট্রাকচারগুলো বেশি ইউজ করছে। আমার তো শত শত স্ট্রাকচার আছে, সব তো আর ব্যবহার হয় না। মেইনলি কোন ধরনের সেন্সগুলো, কোন ধরনের টেন্সগুলো, কোন ধরনের মডেলগুলো ব্যবহার করে একজন আরেকজনের সঙ্গে বেশি কথা বলে থাকে, এই যে এরিয়াটা, এইটা যদি জানা যায়, তাহলে কি হয়? আপনি যখন কারোর সঙ্গে স্পিকিং করবেন, কথা বলবেন, খুব দ্রুত আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন, স্পিকিং করতে পারবেন। যে এই এই বিষয়গুলো প্র্যাকটিস করে, এটা এটা অনেক দরকার। এই প্যাসেজ রিড আউট করা, প্যাসেজ অ্যানালাইসিস করা। হ্যাঁ, যেমন দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই, জাস্ট একটু বলি। দেখেন কি বলছে: মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। এটার বাংলাটা কি? আমরা অনেকে এগুলো বুঝি না। আমরা অনেকে প্যাসেজ রিডিং করতে পারি, বাট একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি, কোন টেন্সে লেখা আছে, কি বোঝাতে চাচ্ছে, আমরা এটা ধরতে পারি না। তো সাবজেক্ট কে? মোবাইল ফোন। ইজটা কি এখানে? ভার্ব। তাহলে বলছে মোবাইল ফোন হচ্ছে একটা অন্ডার্স। অন্ডার্স মানে কি? বিস্ময়। কিসের বিস্ময়? অফ মানে এর, মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের। তো এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই। এটা বি ভার্বের একটা সেন্টেন্স। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। অ্যাম ইজ আর থাকলে আমরা অনেকে মনে করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না, এই ইজটাই এখানে মেইন ভার্ব। অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। আবার দেখেন, ইট হ্যাজ অ্যাডেড, এই যে হ্যাজ প্লাস ভি3, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। এটা যুক্ত করেছে, হ্যাজ প্লাস ভি3, করেছে, গিয়েছে, থেকেছে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়, টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। বাট ইট ক্যান বি মিসইউজড বাই সামওয়ান। ক্যান বি প্লাস ভি3, এটা মডালের প্যাসিভ, কিন্তু এটার অপব্যবহার হতে পারে কারো কারো দ্বারা। নাও রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। আনিস এবং রাহেল দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। আনিস বলছে, হাই রাহেল, হাউ আর ইউ? বলছে, আম ফাইন, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? বলছে, আম ফাইন টু। ইউ নো, আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে। আমি গতকাল একটা নতুন মোবাইল ফোন কিনেছি। তাহলে হ্যাভ প্লাস ভি3, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাইস, ভেরি নাইস। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা কোশ্চেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন তৈরি করতে গেলে ডু ভার্বের ব্যবহার করতে হয়। আর এখানে তার আগে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েছে। অর্থাৎ তুমি কি মনে করো মোবাইল ফোন সম্পর্কে? বলছে, নাও ডেইজ মোবাইল ফোন ইজ ভেরি এসেনশিয়াল ডিভাইস। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার way of life and to the communication system. We can communicate, তাহলে উই সাবজেক্ট, ক্যান প্লাস ভি1। এটা কি? মডালের সেন্টেন্স। এটা আমরা কেন করি? আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা যখন ইংলিশে কথা বলি, বিভিন্ন কনভারসেশনে বা কমিউনিকেশনে আমাদের টাইমের পরিবর্তন করতে হয়, সময়ের পরিবর্তন করতে হয়। তো এই পরিবর্তনটা করার জন্য আমরা মূলত টেন্স শিখি। কিন্তু টেন্স দিয়ে সর্বোচ্চ 12টা সেন্স ক্রিয়েট করা যায়। এই 12টা স্ট্রাকচার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা থটটাকে আরো বাড়ানোর জন্য আর ব্রডেন্স করার জন্য আমরা এই মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার শিখি। তো উই ক্যান কমিউনিকেট, আমরা যোগাযোগ করতে পারি, উইথ দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের সাথে, ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট। থ্রু মানে কি? মাধ্যমে, একটা প্রেপোজিশন। এটার মাধ্যমে খুব কম সময়ে আমরা সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি। ইউজিং এ মোবাইল ফোন, একটা মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে, উই ক্যান টেক ফটোগ্রাফ, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। ওকে, দেন রাইট ইউর এনিথিং এলস? আর কিছু?
বলছে মোর ওভার মানে কি, অধিকন্তু, একটা লিঙ্কিং ওয়ার্ড, ট্রানজিশনাল ওয়ার্ড। দেখেন, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট, এই যে ওয়ার্ডটা, এই যে ভার্বের ফর্মটা, এইটা সম্পর্কে যদি আপনি অবগত না থাকেন, এটা যদি আপনার জানা না থাকে, আপনি কি এই বাক্যটার বাংলা মিনিং, অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন? ভেবে দেখেন তো, পারবেন না। এখানে কি আছে, হ্যাভ বিন ইনক্লুডেড, এর মানে কি? এটা ওই যে এইমাত্র দেখালাম না, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের একটা স্ট্রাকচার, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3। কেন প্যাসিভ? এখানে কি বলছে, এই যে সাবজেক্ট, যেটা মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম সংযুক্ত করা হয়েছে এটাতে, কোনটাতে? ওই মোবাইল ফোনে। অর্থাৎ কারা করেছে? মানুষেরা করেছে, যারা মোবাইল তৈরি করে তারা করেছে, বাট তাদেরকে মেনশন করা নেই। মেনশন করা আছে কোনটা? মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম। অর্থাৎ সাবজেক্টটা এখানে কি, ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। তো এই সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয়, সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয়, তাহলে আমার কি হয়? প্যাসিভ ভয়েস হবে। তো এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তাহলে দেখছেন, আমাদের এই কনভারসেশনেও কিন্তু প্যাসিভের প্রয়োজন হয়। প্যাসিভ না জানা থাকলে আমরা কখনোই ল্যাঙ্গুয়েজটাকে কমপ্লিটলি আমরা শিখতে পারবো না। বলছি ইয়েস, ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? কোন টেন্স এটা? টেন্স ধরতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি কি বলছো এই বিষয়ে? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে, নাও ডেইজ সাম পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন। হ্যাঁ, বর্তমান সময়ে কিছু মানুষ এই মোবাইল ব্যবহারের মাধ্যমে ক্রাইম করে, সন্ত্রাসী কার্যক্রম চালায়। ইট হ্যাজ বিকাম, হ্যাজ প্লাস বিকাম, বিকাম এর পাস্ট ফর্ম বিকেম, পাস্ট পার্টিসিপল আবার বিকাম। বলছে এটা হয়েছে, ইট হ্যাজ বিকাম অ্যান ইজি ওয়ে অফ টিজিং গার্ল, একটা সহজ উপায় কিসে? মেয়েদেরকে উত্ত্যক্ত করার, বিরক্ত করার। বলছে নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়, মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সপার্টস সেই দ্যাট, বিশেষজ্ঞরা বলে যে দিস ইজ হার্মফুল ফর হিয়ারিং অ্যান্ড ব্রেইন, এটা আমাদের শোনার জন্য এবং ব্রেইনের জন্য ক্ষতিকর। বলছে রিয়েলি, আই ডিডেন্ট নো ইট বিফোর, আমি এটা আগে জানতাম না। আমি যদি বলতাম আমি এটাকে জানতাম, আমরা অনেকে জানি না এটা কিভাবে বলতে হয়। দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সাবজেক্টের পরে কিন্তু ভি টু। আমি যদি বলতাম আমি জেনেছিলাম বা জানতাম, IKNEW, আই নিউ ইট বিফোর, কিন্তু আমি জানতাম না, আমার ডিডের ব্যবহার হয় এবং মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। আই ডিডেন্ট নো ইট, আমি জানতাম না, আমি জানতাম, আই নিউ ইট। এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। এবার কি বলছে দেখেন, ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি, এমনকি কিছু ছাত্রছাত্রী পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, ক্যান নট কনসেন্ট্রেট, পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট, তারা সারা রাত মোবাইল ফোনে বিজি থাকে, ব্যস্ত থাকে। বলছে দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট, বিকজ দ্য মোবাইল অপারেটরস প্রোভাইড ভেরিয়াস ফ্যাসিলিটিস অ্যাট নাইট। ঠিক আছে, আহ, কি বলছে যে মোবাইল পরিচালনাকারীগণ, যারা মোবাইল অপারেটর করে, তারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করে। এটা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে আছে। But it is not the fault of mobile phone. It is our fault. Of course, we should make the proper use of mobile phone. তাহলে এখানে কি আছে? should plus be on. এখানে একটা মরালের সেন্টেন্স আছে, আমাদের মোবাইল ফোনের সঠিক ব্যবহার করা উচিত। নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটর, এখানে হ্যাভ টু গো, এটা কি? এটা সেমি মডাল ভার্ব। আমাকে এই এই টাইমটা আমি বুঝতে বলছি, আমাকে যেতে হবে আমার প্রাইভেট টিউটরের কাছে। বলছে ওকে, সি ইউ লেটার, বাই। আমি কি বলতে চাচ্ছি, এটা আপনি কেন পড়বেন? আপনি পড়ে দেখেন যে এর ভিতরে ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি আছে, কোন টেন্স, কোন মডাল। যেমন এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স পেলাম, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মডাল ভার্ব ক্যানের ব্যবহার পেয়েছি, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের একটা ব্যবহার আমরা পেয়েছি, আবার এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ব্যবহার পেয়েছি, আবার এই যে মডাল ভার্ব শুড বা সেমি মডাল ভার্ব হ্যাভ টু এর ব্যবহার আমরা পেয়েছি। তো এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি যে একজনের সঙ্গে যখন একজন কমিউনিকেশন করে, কনভারসেশন করে, মেইনলি কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ব্যবহার হয়, তাহলে কি হবে? আপনি যখন কথা বলবেন সেটা দ্রুত বলতে পারবেন। এটা হয়তো আমি একটা দেখাচ্ছি, একটা থেকে বুঝবেন না, আর যেহেতু এটা ফার্স্ট কনভারসেশন ছিল একটু বেসিক, কিন্তু এর পরে অনেক কনভারসেশন আছে অ্যাডভান্স লেভেলের, এবং সেখানে বিভিন্ন ধরনের টাইমিং বা সেন্স ইউজ করা। এটা পড়লে কি হয়? রিডিং স্পিডটা বাড়ে, প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হয়, নতুন নতুন ভোকাবুলারি থাকলে সেটাকে ডেভেলপ করতে পারেন, সেন্টেন্সের রাইটিং এর ফরমেশনটা বুঝতে পারেন। এই যে টেন্সগুলো যখন আইডেন্টিফাই করছেন, তাহলে এগুলো চর্চায় আপনার থাকছে। অর্থাৎ এই প্যাসেজ রিডিং এর গুরুত্ব অনেক বেশি, এবং এটা করতে হয় যদি সত্যিকার অর্থে আপনার ইংরেজি শেখার ইচ্ছা থাকে বা যদি আপনি শিখতে চান। যারা আমার পেইড কোর্সে আসবেন তারা প্রত্যেকে এই বিষয়গুলোর উপরে ইন ডিটেলস ক্লাস পাবেন, আমি এতটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। এইভাবেই আমি ক্লাসগুলো নিয়ে থাকি এবং আপনাদের ক্লাস আমি নিব। আমি এবার একটা স্টোরি পড়বো,
একটা স্টোরি আমি আপনাদেরকে দেখাবো। সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন এই জায়গাটা থেকে। আর তার আগে আমি আবারও বলছি যে আগামীকাল রাত 9টা থেকেই নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, আজকে রাতের ভিতর বা আগামীকাল সন্ধ্যার ভিতরে সেন্ড মানি করার চেষ্টা করবেন। 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। 2,000 টাকা কোর্স ফি, 3 মাসের কোর্স। এই 3 মাসের ভিতরে যদি আপনি ডেভেলপ করতে না পারেন, আরো সময় নিতে পারবেন, আপনার বাড়তি কোনো টাকা দিতে হবে না। নতুন যে কোনো ব্যাচে পড়তে চাইলেও পড়তে পারবেন, যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। বাট যদি রেগুলারিটি মেনটেন করেন, 3 মাসের ভিতরেই শেষ হয়ে যাবে। আর যারা পারবেন না একবারে, 1,000 টাকা দিয়েও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে এরকম টাইমে দিতে পারবেন। আপনার এখান থেকে আপনি যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আবারও বলছি, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যদি আপনার মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আপনি করতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। খুব কম সময়ের ভিতরে এক্সপার্ট হতে পারবেন। এটা হচ্ছে 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরেই আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হবেন, এতটুকু আমি আপনাকে বলতে পারি। বাট কি বললাম, যদি এর থেকে বেশি সময় লাগে সেটা আপনি নিতে পারবেন, তার জন্য আলাদা করে ভর্তি হতে হবে না, আলাদা কোনো টাকা দিতে হবে না। এই 2,000 টাকার ভিতরেই আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট হবেন থাকতে পারবেন। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারেন। অর্থাৎ নতুন ব্যাচ এই রাত 9টাতেই হবে। স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো আমি এইভাবেই নিব যেভাবে নিচ্ছি, এবং ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। এই যে ফ্রি ক্লাস যারা করছেন আপনাদেরও আমি পাঠাচ্ছি, যারা পেইড কোর্সে আসবেন প্রত্যেকটা ক্লাসে রেকর্ড এবং ফাইল পাবেন। এবং এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক আমি পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেইভাবেই আমি দেখাবো। এতটুকু আমি বলতে পারি। টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস পাবেন। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামার এবং স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে মানে বেসিক গ্রামারের উপর, অর্থাৎ ইংলিশে আপনার ক্রিয়েটিভ পাওয়ারটাকে কিভাবে ডেভেলপ করতে পারেন, ফ্রি হ্যান্ডে কিভাবে একটা প্যারাগ্রাফ, রিপোর্ট, সিবি, ভাইবা লিখতে পারেন, সেইটা আমি আপনাদেরকে দেখাবো। আই মিন, আপনার টিচারের সামনে কিভাবে একটা ভাইবা ফেস করতে পারেন, বা অফিসারের সামনে, বা একটা বড় অডিয়েন্সে কিভাবে আপনি অডিয়েন্সের সামনে প্রেজেন্টেশন দিতে পারেন ইংলিশে, এই বিষয়গুলো আমি দেখাবো। I mean, if you have some clear concept about this basic grammatical topic, you will be able to write any kinds of CV, paragraph, report without confusion, or undoubtedly you will be able to do it. But if you don't have clear concept about grammar, if I just talk about spoken rules and structure, you will fall into impediment when you are making any kinds of sentences. When you are going to make new sentences, you will ফেস সাম কনফিউশন, আপনি অনেক কনফিউশন ফেস করবেন। আপনি বুঝতে পারবেন না যে আমি এরকম একটা সেন্টেন্স লিখছি, এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, যদি আমি জাস্ট একটা পার্টিকুলার সার্কেলের ভিতর আপনাকে আটকে রাখি। কিন্তু বেসিক গ্রামারটা জানা থাকলে কি বললাম, ওই ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ কথা বলার জন্য যা কিছু লাগে আপনি এই ক্লাসগুলো থেকে আপনি পাবেন। আপনার এই যে টেন্স, মডাল, সেমি মডাল, এই বিষয়গুলো সব ইন ডিটেলসে শিখতে পারবেন। আই মিন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। যে কোনো কিছু বাংলায় ভাবলে এটা ইংলিশে আপনি কনভার্ট করতে পারবেন। দেন 40 থেকে 50 নাম্বার ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ রিটেন ইংলিশটাকে ডেভেলপ করার জন্য যা যা দরকার সেটা আপনারা এখান থেকে পাবেন। 50 থেকে 70 নাম্বার ক্লাস, এই যে আজকে যে ক্লাসটা নিলাম এটা কিন্তু রিটেন ইংলিশের উপর। 50 থেকে 70 নাম্বার ক্লাস থাকবে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, যেটা করার মাধ্যমে আরো দ্রুত আপনি এটাকে ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ আমি আপনাকে পড়ালাম, কোর্স শেষ হয়ে গেল এরকম না। আপনার কাছ থেকে আমি প্রেজেন্টেশন নিব, আপনি স্পিকিং করবেন, আপনি কথা বলবেন, কনভারসেশন প্র্যাকটিস করবেন আমার সামনে, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। অর্থাৎ আপনার ওরাল ডেভেলপমেন্ট, আপনার প্র্যাকটিসের জন্য এই যে পেইড কোর্স, বেনিফিটটা কি, টু ওয়ে কমিউনিকেশন। ফ্রি ক্লাসে কি হয়, আমি ক্লাস নিচ্ছি আপনাকে মিউট করে রাখছি, এটা তো সায়েন্স না বা ম্যাথ না। একটা টিচার যত ভালো ক্লাস নিক, 1000টা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনি কাজ করেন, আপনার মুখ দিয়ে কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে যদি আইডিয়া জেনারেট না করেন আপনি পারবেন না। তো সেগুলো আমি এখান থেকে নিয়ে থাকি পেইড কোর্সে। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে, কেউ কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে দেখে নিতে পারবেন। এবং আহ, আপনারা
ওয়ান টু ওয়ান সেশন থাকে অনেকগুলো, ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, অর্থাৎ ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করে একটা সুইটেবল এনভায়রনমেন্ট পাবেন অনলাইনে। এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি। এছাড়া ফুল সাপোর্ট তো আমার কাছ থেকে পাবেনই। আর কোর্সের একটা সার্টিফিকেটও আপনাকে দেওয়া হবে। টোটাল একটা অফলাইনের কোর্সের থেকেও বেটার কিছু পাবেন। এছাড়া আমি যা যা পড়াই প্রত্যেকটা ক্লাসে রেকর্ড পিডিএফ ফাইল পাবেন। এছাড়া আমার একটা বই আছে এখানে, এই যে 139, 139 পেজের একটা বই আছে, এবং এই বইটাতেও লেটার, অ্যালফাবেট, সেন্টেন্স, পার্ট অফ স্পিচ, টেন্স সব কিছু ধারাবাহিকভাবে সাজানো আছে। এগুলো আপনারা শিখতে পারবেন অনেক ভালোভাবে। পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব। এছাড়া আমার অফলাইনের যে বইটা, এইটার পিডিএফ, বড় পিডিএফ, এটা দেওয়া সম্ভব হয় না। এটা 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 অনেক বড় একটা বই, প্রায় 400 পেজের একটা বই। এটা আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায়, কুরিয়ারের মাধ্যমে, ডেলিভারি চার্জ সহ। টোটাল বইটার দাম হচ্ছে 400 টাকা, আর ডেলিভারি চার্জ হয়তো 80 টাকার মতো পড়বে। তো এইটা দিয়ে আপনারা এটা নিতে পারেন, যাদের ইচ্ছা তারা নিতে পারেন। আর যাদের পিডিএফ ফাইল দেখে পড়তে পারবেন তাদের এটা নেওয়ার দরকার নেই, এটা আপনাদের বিষয়। ঠিক আছে? তো আর একটা বই একটা মানুষের জীবনের সব থেকে বড় একটা সম্পদ হতে পারে। যদি ইংরেজি শেখার ইচ্ছা থাকে, এটা আপনারা নিতে পারেন। কোর্স মানে পেইড কোর্সে ভর্তি না হলেও বইটা আপনারা কিনতে পারেন যদি কারো কেনার ইচ্ছা থাকে। যদি আমার লেকচার, আমার পড়ানো আপনাদের পছন্দ হয়, কারণ আমি যেভাবে পড়াই, যেভাবে শিখাই, অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে এই বইটাতে আমি সবকিছু তুলে ধরেছিলাম। মানে ধরা আছে, তুলে ধরা আছে। আর যারা পেইড কোর্সে আসতে চান, আবারও বলছি, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও গুগল পে বা ফোন পে করে ক্লাস শুরু করতে পারবেন। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আমি দ্রুত ডেভেলপ করতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি আসতে পারেন। এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এতটুকু আমি আপনাকে বলতে পারি। ঠিক আছে? তো এই হচ্ছে মেইন কথা। এরপর আমি একটা ইয়ে দেখাতে চেয়েছিলাম, কোথায় গেল, একটা গল্প পড়াতে চেয়েছিলাম। এই গল্পটা অনেক আগে আমি আগেও আপনাদের পড়িয়েছি। আমি এটা আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা নিজেরাও একটু চেষ্টা করবেন পড়ে নেওয়ার। অর্থাৎ আমরা অনেকে এরকম প্যাসেজ রিড আউট করতে পারি, বাট একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল অর্থ বের করতে পারি না। তো সেইটা কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু দেখাতে চেয়েছিলাম। তো জাস্ট একটু ওয়েট করেন। তো এইখানে দেখেন বলছে, রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দের স্কুল লাইফ। বাংলাটা কি? রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো বন্ধু। নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টর। এখন তারা ভিন্ন জায়গায় ভিন্ন চাকরি করে। টুডে আজ দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। আজ তারা 3 বছর পর একে অন্যের সাথে দেখা করছে। দে আর ভেরি হ্যাপি ইচ আদার, এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, জাস্ট সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড। তারা খুবই খুশি একে অন্যের সাথে দেখা করতে পেরে অনেক দিন পর। আফটার সো মেনি টক্স, অর্থাৎ অনেক কথা বলার পর, রাজু সেইড উইথ এ স্মাইল অন হিজ ফেস। রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল, হাউ ইজ রূপা। দেখেন, সে মানে কি, বলা, এর পাস্ট ফর্ম সেইড। রূপা কেমন আছে? শোভন সেইড উইথ আ শাই। শোভন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো, আমি জানি না। হাউ শি ইজ নাও, আই উইশ শি মে স্টে বেটার দেন আই। আমি চাই, উইশ মানে কি, চাওয়া, ডিজায়ার করা, শুভকামনা জানানো, সে আমার চেয়ে ভালো থাকুক। বলছে, হোয়াট আর ইউ সেইং। এটা কোন টেন্স বলতে পারেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা কোশ্চেন, তুমি কি বলছো? আচ্ছা, এটা একটু উল্টে যাবে। এই বাক্যটা এরকম হবে যে, ডিডেন্ট ইউ ম্যারি হার, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। বাংলাটা কি? তুমি কি তাকে বিয়ে করনি? ডিডেন্ট ইউ ম্যারি হার, তুমি তাকে বিয়ে করনি। বলছে, আই অলওয়েজ লাইক টু ম্যারি হার। আমরা অনেকেই জানি যে লাইক মানে পছন্দ করা, কিন্তু এই লাইকের মানে কিন্তু চাওয়াও হতে পারে। এখানে চাওয়া অর্থে বসছে। এই চাওয়া অর্থে অনেকগুলো ভার্বের ব্যবহার হয়। ওয়ান্ট মানে চাওয়া, উড লাইক টু মানে চাওয়া, হোপ মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া। এই লাইকের মানেও কিন্তু চাওয়া। ঠিক আছে? আই অলওয়েজ লাইক টু ম্যারি হার, বাংলা কি তাহলে? এটা লাইকড ইডি, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলা বুঝতে হবে, কিন্তু আমরা অনেকেই প্যাসেজ পড়ি, অ্যাকচুয়াল মিনিং বের করতে পারি না। আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম, বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি। কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। বলছে, আই ক্যান নট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। শি সেইড মি সেভারাল টাইমস শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। সে আমাকে অনেকবার বলেছিল সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। দেখেন, শিটা সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্যই ভার্বের সাথে এস, লাভস, অর্থাৎ
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। আমরা এগুলো কিন্তু শিখি, রুলসে শিখি, তাই না? টেন্স শিখতে গিয়ে শিখি। কিন্তু আমি কোথায় শিখাই দেখছেন? আমি কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল প্যাসেজ নিয়ে কাজ করি, প্যাসেজ অ্যানালাইসিস করি, কনভারসেশন অ্যানালাইসিস করি। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে প্র্যাকটিক্যাল জায়গাটার উপর ইফোর্ট দিতে হয়, তাহলেই আপনি দ্রুত ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। ঠিক আছে? যারা আমার এর আগের ক্লাসগুলো দেখছেন, যারা আমাকে চেনেন, আমি কিন্তু অনেক পরিশ্রম করে প্রত্যেকটা বিষয় পড়াই। আমার বর্তমানে 62তম ব্যাচ আমার সফলতার সাথে আমি পরিচালনা করে আসতেছি। আপনাদের এই যে নতুন যে ক্লাসগুলো হচ্ছে, আপনার 63 যারা ভর্তি হচ্ছেন আমি অ্যাড করে নিচ্ছি। তো এটাতে আপনারা অনেক ভালোভাবে ক্লাস করতে পারবেন আগামীকাল থেকে। যদি শেখার মন মানসিকতা থাকে, পেইড কোর্সে যদি আসতে চান, একদম আগামীকাল থেকে একদম শুরু থেকে করবেন। তাহলে আপনি ধারাবাহিকতা মেনটেন করে এগোতে পারবেন। কারণ অনেকে মাঝের দিকে ভর্তি হয়ে বুঝতে পারে না, একটার সাথে একটা টপিক কানেক্টেড থাকে এই ল্যাঙ্গুয়েজ, এই কানেকশনটা বুঝতে হয়, শুরু থেকে করলে সেটা বোঝা যায়। এরপর দেখেন কি বলছি। She also said me these talks 1,000 times. সে কথা হাজারবার বলেছিল আমাকে। It seems to me, এটা আমার কাছে মনে হয়, she said these talks without knowing what love is or she lied. সে কথা বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। lie এর past form she lied, সে মিথ্যা বলেছিল। বলছে her innocent looking face is still floating in front of my eyes. তার যে নিরীহ চেহারাটা, is প্লাস প্লটিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই স্টিল শব্দটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসানো যায়। বলছে যে তার নিরীহ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসছে। হ্যাঁ, কি বলছে? ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। শোভন সেইড আই বিলিভড হার, শোভন বলল আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। বাট মাই ড্রিমস ডিডন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। এখন আমি যদি বলতাম আমার স্বপ্ন সত্য হয়েছিল, বলেন তো এটার ইংলিশ কি হতো? এখানে বলছে যে মাই ড্রিমস ডিডন্ট কাম ট্রু, আমার স্বপ্ন সত্য হয়নি। কিন্তু আমি যদি বলতাম সত্য হয়েছিল, তাহলে ইংলিশটা কেমন হতো কেউ বলতে পারেন? আমার স্বপ্ন সত্য হয়েছিল, কি হতে পারতো? এনিওয়ান ক্যান সে দ্যাট? পারবেন না? My dream comes true. কামস না, কেম ট্রু। আমার কাম ভার্বের পাস্ট ফর্ম কি দেখছেন? আমাদের কত দুর্বলতা। এই কাম ভার্বের পাস্ট ফর্ম কি? কাম, কেম, আবার পাস্ট পার্টিসিপল কাম। আমার স্বপ্ন সত্য হয়েছিল, মাই ড্রিমস কেম ট্রু। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ কি? সাবজেক্টের পর ভি টু। যখন আপনি নেগেটিভ করবেন ডিডের ব্যবহার করতে হয়, বা ইন্ট্রোগেটিভে ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। রাজু সেইড, রাজু বলল। হোয়াট ডিড শি ডু লাইক দ্যাট, হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট মানে কি? সে কেন এমনটা করলো? বলছে আই ডোন্ট নো হোয়াই। রাজু সেইড ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়? শোভন সেইড শি ম্যারিড দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছে। হিজ নেম ইজ রবি, ইউ নো হিম, তার নাম রবি, তুমি তাকে চেনো। বলছে হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? হ্যাঁ, কি বলছে? ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। এটা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সের। বাংলাটা কি? হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। সাডেনলি শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন। এই রিডিউসটা আমার এখানে মেইন ভার্ব। এই টকিংটা কি জানেন? জাস্ট একটা জেরান্ড নন ফাইনাইট ভার্ব, নাউনের কাজ করে। হঠাৎ করে সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। শি অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। আই ডাউটেড সামথিং রং, আই আস্কড হার হোয়াটস রং উইথ ইউ, আমি কিছু একটা সন্দেহ করেছিলাম এবং জিজ্ঞাসা করেছিলাম তাকে কি সমস্যা তোমার। শি সেইড এভরিথিং ইজ অল রাইট, কিপিং হ্যান্ড অন শোভন শোল্ডার, এর মানে কি জানেন? শোল্ডার, শোভনের কাঁধে হাত রেখে রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজু চোখে পানি নিয়ে বলল এটা শোভন হবে। বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জড, কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক আর চেঞ্জেস ইজিলি, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল। এই ওয়াজটা এখানে মেইন ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল তার এই পরিবর্তনটা মেনে নেওয়া সহজে। শোভন ওয়াজ উইপিং, শোভনও কাঁদতেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন,
কনসোল মানে সান্ত্বনা দেওয়া। রাজু শোভনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল, বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন। মানে কি, কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার মতো। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক। ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আই, যেটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম, অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি কখনোই ফিরে আসেনি? ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি কখনোই ফিরে আসেনি? বলছে শি কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, আমার বডিতে টাচ করে সে আমার পাশে বসেছিল। আই লস্ট মাইসেলফ ইন জয়, আই মাইসেলফ একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, বাংলা কি জানেন? আমি আনন্দে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড। দেখছেন, ডিড শি কাম ব্যাক, অর্থাৎ ডিড বসলে মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে, আর যখনই আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তখন মেইন ভার্বের পাস্ট ফর্ম কেম ব্যাক। কি বলছে দেখেন, আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট লাইক দ্যাট আই গট মাই লস্ট ড্রিম, আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। বলছে হোয়াট ডিড শি সে, সে কি বলেছিল? শি সেইড, সে বলেছিল, অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভ বাট মে নট বি ম্যারিড। মে বি প্লাস ভি থ্রি, এটা মডালের প্যাসিভ। মানে কি, তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে, বিয়ে করা যেতে পারে না। অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওন, কারণ ভালোবাসা খাওয়া যায় না, ভালোবাসা পরিধান করা যেতে পারে না। সেগুলো ক্যান নট বি প্লাস ভি থ্রি, প্যাসিভ ভয়েস। হ্যাঁ, আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি, এটাও প্যাসিভ, আমি একটা গরিব পরিবার থেকে বেড়ে উঠেছি। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস প্রভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস হোয়াই, এ কারণেই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বলছে হোয়াট ডিড ইউ সেই টু হার, তুমি তাকে কি বলেছিলে? বাংলাটা কি, তুমি তাকে কি বলেছিলে? বলছে আই হ্যাড মেনি থিংস টু সেই হার, আমার তাকে বলার অনেক কিছুই ছিল, বাট আই কুড নট সে হার এনিথিং, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস। বলছে হোয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ। হোয়াই ডিডেন্ট শি থিঙ্ক, কেন সে ভাবেনি এই বিষয়গুলো তোমার প্রেমে পড়ার আগে, তোমার সাথে ভালোবাসার আগে? বলছে শি নিউ, সে জানতো, ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, তুমি একজন বেকার ছেলে, বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, একটা ফ্রেজাল ওয়ার্ড, মানে কি 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, শি ক্যান নট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না। বলছে আই সেইড টু আর নাথিং, আমি তাকে কিছুই বলিনি। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাচ বাট সেইড নাথিং টু এনিওয়ান, আমি অনেক কেঁদেছিলাম কিন্তু কাউকে কিছু বলিনি। বলছে আই গেস শি ইজেন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। বলছে হাউ ডু ইউ নো দ্যাট, তুমি কিভাবে জানো? শি চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছে। আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হতে পারে না। শি ক্যান বি স্কেপ ফ্রম আ ম্যান বাট গড মাস্ট পানিশ হার, সে একজন মানুষের সাথে পলায়ন করতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। মাস্ট প্লাস বি অন, মরালের সেন্টেন্স। বলছে আই নেভার কার্স হার, আমি তাকে কখনোই অভিশাপ দেই না। কার্স মানে কি, অভিশাপ। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সবসময় প্রার্থনা করি যে সে সুখে থাকুক। ডিডেন্ট ইউ ম্যারি, মানে কি, তুমি বিয়ে করনি? ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করনি? হ্যাঁ, রাজু বলছে, আহ, বলছে নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, মাই প্যারেন্টস আর লুকিং ফর আ ব্রাইড ফর মি, আ ব্রাইড ফর মি, আমার পিতামাতা আমার জন্য একটা মেয়ে খুঁজছে। হ্যাঁ, বলছে আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, ও সরি, এটা শোভন রাজুকে বলছে। বলছে ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্ল, হ্যাভ প্লাস ভি থ্রি, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, বাংলা কি, আমি আমার বিশ্বাস হারিয়েছি মেয়েদের প্রতি। বলছে অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ, পৃথিবীতে এমনও কেউ কেউ আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। বলছে ইয়েস আই বিলিভ দ্যাট, হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি? ইয়েস আই ডিড। শোভন said something about her. She is very simple girl, but her simplicity made her gorgeous. সে খুবই সরল মেয়ে, কিন্তু তার সরলতা তাকে গর্জিয়াস করে তোলে। বলছে হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? বলছে নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, খুব সুন্দর নয় কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। সরি, এই কথাগুলো শোভন রাজুকে বলছে, ওই রাজু এই কথাগুলো বলছে যে রাজুর ওয়াইফ ওয়াইফ সম্পর্কে।
বার এবার কি বলছে দেখেন, বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস। বলছে যে মুখের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। বলছে ইয়েস ইউ আর রাইট, আর বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। বলছে ইউ আর আ ভেরি গুড পার্সন, ইউ ডিজার্ভ সাস আ ওয়াইফ। বলছে অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই, আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই। বলছে প্রে লাইক দ্যাট, আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। দ্য মোবাইল অফ রাজু, অর্থাৎ রাজুর মোবাইল ওয়াজ রিঙ্গিং, মানে বাজিতেছিল, বাজতেছিল। ঠিক আছে, লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল, আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, হ্যাভ টু প্লাস বি অন। এটা কি? এটা সেমি মরালের সেন্টেন্স, আমাকে এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার ওয়াইফ অপেক্ষা করছে আমার জন্য। শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল, ওকে গো, আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ। জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, স্টার্ন থেকে স্টুড, রাজু উঠে দাঁড়ালো, অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যায়। তো এই যে রিডিং প্যাসেজগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি করি না, আমার স্টুডেন্টদেরকে আমি করাই। যখন আপনারা পেইড কোর্সে আসবেন, যখন থাকবেন, আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে এই জায়গাগুলোকে ডেভেলপ করতে পারছেন। আর এই প্র্যাকটিক্যালগুলো ক্লাসগুলো যদি না করেন, এই বিষয়গুলো যদি অ্যানালাইসিস না করেন, আপনি কখনোই ছোট ছোট রুলস শিখে, স্ট্রাকচার শিখে এই ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে পারবেন না, ল্যাঙ্গুয়েজটা ধরে রাখতে পারবেন না। এটা হচ্ছে মেইন জায়গা। যারা আগামীকাল থেকে আসবেন, ভর্তি হবেন, তারা বুঝতে পারবেন আপনারা কি পাবেন এই জায়গাটা থেকে। ইভেন এই যে 3টা ফ্রি ক্লাস নিলাম, যারা ক্লাসগুলো করেননি, এই 3টা ক্লাস করে যাবেন আর যে কোনো একটা পেইড কোর্স করে আসবেন। যদি বেটার কিছু না থাকে এর ভিতরে, তখন আপনি আমাকে বলবেন। সো দ্যাটস অল ফর টুডে। আমার এখন আরেকটা ক্লাস নিতে হবে। ভালো থাকেন সবাই। যারা ভর্তি হতে চান, ভর্তি হয়ে যাবেন দ্রুত। আমি তো নাম্বার দিয়ে দিছি। এই যে 2,000 টাকা কোর্স ফি, জাস্ট আমি আবার বলছি, আগামীকাল সন্ধ্যার ভিতরে ভর্তি হবেন, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। 01997356957, 01938689196। ঠিক আছে, এই দুইটা নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন বা লাস্ট ডিজিটটা জানাবেন। আমি পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নিব। ঠিক আছে, আগামীকাল রাত 9টা থেকে ক্লাসে জয়েন করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।